Recording on. Okay. So a very good afternoon to our dear students and our speaker for the day, Mr. Rajarshi Gupta. Thank you, Rajarshi. তোমাকে অনেক ধন্যবাদ। আমি স্টুডেন্টদের একটু জানিয়ে রাখি যে রাজর্ষি কিন্তু মানে শুধুমাত্র মানে আমি যেমন তোমাদের সাথে লেখাপড়া নিয়ে আলোচনা করি সেই ব্যাপারটা ছাড়াও আরো নানান রকম কাজের মধ্যে গত কয়েক মাস ধরে খুবই ব্যস্ত ছিল, তবুও রাজর্ষিকে আমি আবদার করি আর কি। এবং সেই আবদারটা রাজর্ষি যে মানে রেখেছে, এটা মানে আমি খুবই মানে কৃতজ্ঞ বলবো না, এটা বেশি ফর্মালিটি হয়ে যাবে। যাই হোক, এইটুকু যে তুমি বলছো এইটাই মেক মি ব্লাশ। আর আমি রাজস্বীকে ফর্মালি ইন্ট্রোডিউস করব, যেমন প্রত্যেকের ক্ষেত্রেই আমরা করি। আমার বিশ্বাস রাজস্বীর কাজকর্ম সম্বন্ধে আমাদের ছাত্রছাত্রী এবং ভবিষ্যতে যারা এই রেকর্ডিংটি শুনবেন তাদেরও জানা দরকার, তার কারণ রাজস্বী এমন কিছু কাজ করছে যেটা আমার মনে হয় আমাদের একাডেমিয়া শুধু নয়, সাধারণ পাঠক পাঠিকাদের জন্যও খুব তাৎপর্যপূর্ণ। Rajarshi Gupta is an assistant professor of English at Subhash Chandra Bose Centenary College, Murshidabad Subhash Chandra Bose Centenary College. Rajarshi is also pursuing his doctoral research at the Department of English of University of Calcutta. His research topic broadly concerns syncretism in post-colonial theatre. এবং আমি আজকে ইচ্ছে করেই বাংলা ইংলিশ মিশিয়ে বলছি, তার কারণ আজকে আলোচনাটা কিন্তু পোস্ট কলোনিয়াল সাহিত্য নিয়ে, সুতরাং এটা রাজর্ষির সাথেও আমার কথা হলো যে রাজর্ষিও একমত এ ব্যাপারে, যে যখন বিষয়টাই পোস্ট কলোনিয়াল তখন সেখানে ভাষাকে ভাঙা গড়া এটা কেন থাকবে না, একটু ভাষার মিশ্রণ, ক্রেওলাইজেশন, হাইব্রিডাইজেশন যাই বলি সেটা চলতেই পারে। তবে রাজর্ষির পোস্ট কলোনিয়াল থিয়েটার নিয়ে গবেষণার মধ্যে কিন্তু আমার যতদূর জানা আছে, আজকের যে নাটকটি নিয়ে রাজর্ষি বলবে, ওলে সোয়েঙ্কার ডেথ অ্যান্ড দ্য কিংস হর্সম্যান, এই নাটকটিও রাজর্ষির গবেষণার বিষয়। হি হ্যাজ ডান হিজ a master's and MPhil from the same department, of course, Department of English of University of Calcutta. Post-colonial studies, Indology, Tagore studies, translation studies, and popular literature and culture are his areas of interest. এখন এই একাডেমিক পরিচয়ের বাইরেও কিন্তু রাজর্ষি খুব স্বচ্ছন্দ গদ্য বলতে যা বুঝি আমরা তা লিখে থাকে, এবং শুধু তাই নয়, আমি স্টুডেন্টদের বিশেষ করে বলবো যে অনুবাদক রাজর্ষি গুপ্তকেও তোমাদের একটু জেনে রাখাটা দরকার। রাজর্ষি M.R. জেমসের, মন্টেগু রোডস জেমসের একটি অত্যন্ত মনোগ্রাহী ভূতের গল্পের সংকলন তৈরি করেছে। মানে শুধুমাত্র গল্পগুলি সে অনুবাদ করেনি, তাতে একটা দীর্ঘ ভূমিকা, কিছু টিকা, একটা কালচারাল গ্যাপ যেহেতু থেকে যায়, সেই কালচারাল গ্যাপটাকে ব্রিজ করার জন্য সুন্দর কিছু টিকা রাজর্ষি তৈরি করেছে। তোমরা বইটি সংগ্রহ করতে পারো, বইটির নাম খুব ইন্টারেস্টিং, ছায়া কায়া ভয়, 2019 সালে পাবলিশড। আমি এই ট্রান্সলেশন, এই কালচারাল গ্যাপ ব্রিজিং এর যে ব্যাপারটা নিয়ে রাজর্ষি গত কয়েক বছর ধরে কাজ করছে, এটা দেখার পরে আমার মনে হয়েছিল যে পোস্ট কলোনিয়াল সাহিত্য, যেখানে একটা সংস্কৃতিকে আরেকটা সংস্কৃতির দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখব, অথচ অপর হিসেবে নয়, পার্থক্যটা দেখব কিন্তু অপর হিসেবে নয়, এই আলোচনাটা আমার মনে হয়েছিল যে রাজর্ষির উপস্থিতি, রাজর্ষি যদি আমাদের সাথে তার ইনসাইটস শেয়ার করে, সেটা আমাদের জন্য খুব বড় প্রাপ্তি হবে। রাজর্ষি অনুরোধ রেখেছে। ছাত্রছাত্রীদেরও ধন্যবাদ, তোমরা এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে অনেকেই এসেছো, আরো হয়তো কয়েকজন আসবে। তো আমি আর দীর্ঘায়িত না করে রাজর্ষিকে হ্যান্ড ওভার করছি। সো ওভার টু ইউ রাজর্ষি, আমি মাইক্রোফোনটি অফ করে নিচ্ছি, বাকিরাও মাইক্রোফোন ক্যামেরাটা অফ রেখো। চ্যাট বক্সে তোমরা প্রশ্ন, কোনো সমস্যা ইত্যাদি এগুলো অবশ্যই বলো, সেগুলো অ্যাড্রেসড হবে। ওকে, সো থ্যাংক ইউ রাজর্ষি অ্যান্ড ওয়েলকাম अगेन। হ্যালো, am I audible? শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ওকে,
So thank you, Devaditya, for this rather embarrassing introduction. আমি সত্যিই জানি না এত প্রেজ তুমি যা বললে whether I deserve it or not. যাকগে, তুমি একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ছুঁয়ে গেলে, ব্রিজিং দ্য গ্যাপ। এইটা নিয়েই আমাদের আজকের আলোচনা মোটামুটি চলবে। বাট বিফোর অল দ্যাট, let me thank you and the English department of Manikchok College and the college, the institution itself, for inviting me to this session. I would like to see it as an informal adda session. ঠিক। রবিবারের বিকেলে ক্লাস নেওয়ার চেয়ে একটা কনভারসেশন হলে রাদার অনেক ভালো হয় বলে আমার মনে হয়। একটা ফর্মাল ক্লাস লেকচার, তাতে অনেক গ্রাম ভারী ব্যাপার চলে আসে, এবং ব্যাপারটা কি জানো তো, ওই গ্রাম ভারী ফর্মালিটি ওই ব্যাপারগুলোর সঙ্গেও না এই ওয়েস্টার্ন ইউরোসেন্ট্রিক আইডিয়া গুলো বড় বেশি যুক্ত। আমরা যেহেতু পোস্ট কলোনিয়াল লিটারেচার এবং সোয়িঙ্কাকে নিয়ে কথা বলছি, আজকে আমরা যতখানি পারা যায় চেষ্টা করব এই কিভাবে চাপিয়ে দেওয়া সমাজ নামক বস্তুটাকে মডার্নিটি বা আধুনিকতার নামে ইউরোসেন্ট্রিক আইডিওলজিটাকে কিভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং কিভাবে সেটা সোয়িঙ্কা ভাঙতে চাইছেন বা দেখতে চাইছেন, আমরা সেইটাকে দেখবার চেষ্টা করি। তো ফর্মালিটিটা এই জিনিসটাকে যত দূরে রাখা যায় ততই ভালো। আচ্ছা, অ্যাবাউট দিস bilingual procedure, about this class, this lecture being bilingual, দুটো কথা বলি। আমার মনে হয় ছাত্রছাত্রীদের যদি বাংলায় ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলায় আহ বলা হয়, তাহলে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হবে। ফলত একদম, আমি 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 সেটাই অনুরোধ করবো। হ্যাঁ, আমি বাংলা ইংরেজি দুটোতেই মিশিয়ে বলবো। এমনটা নয় যে ইংরেজিতে বলবো বাংলায় অনুবাদ করে, নট দ্যাট। আমি কিন্তু বাংলা ইংরেজি মিলিয়েই বলবো, বিকজ ঠিক। দ্যাট উড বি দ্য ডিসকোর্স। তার প্রধান কারণ হচ্ছে ব্যাপারটাই পোস্ট কলোনিয়ালিজম নিয়ে। It is about challenging the very Eurocentric concept. Eurocentric concept বলতে কি বোঝায়, আমার মনে হয় তোমরা সেটা জানো, আমার সঙ্গে দেবাদিত্যর যা কথা হয়েছে। ইউরোসেন্ট্রিজম কি জিনিস তোমরা অন্তত আম, গোড়ার কথাটুকু আই আই থিঙ্ক তোমরা জানো। দ্য সেকেন্ড রিজন ইজ, আমরা খেয়াল করবো, আমি একটু বলবো, এই নাটকে আমরা দেখি ভোলসোয়িঙ্কা নিজেই কিন্তু ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা খুব সুন্দর এক্সপেরিমেন্ট করেছেন, একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে গেছেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস ডিসকোর্স অফ দ্য প্লে। তো উইদাউট ফার্দার অ্যাডো, আর একটা কথা বলে নি। আমি তো বলবো, যদি কোথাও কারোর বুঝতে কিছু অসুবিধে হয়, কোথাও কারোর কোনো অসুবিধে হয়, একটু আমাকে দরকার হলে থামিয়েই প্রশ্ন করো, চ্যাট বক্সে হ্যাঁ, বলো এটা বা খুবই কিছু। ভালো প্রস্তাব। হ্যাঁ, তোমরা চ্যাট বক্সেই আগে জানিও। হ্যাঁ, মানে রাজস্বী ইজ বিং ভেরি কাইন্ড। কিন্তু আমি একটা কথা বলি, মানে চিন্তার সূত্র রাজস্বী তো যেটা বলছে সেটা ঠিক, মানে কি বলবো, এটা এক্সটেম্পোরের মতোই ধরো, মানে ভাবতে ভাবতে সুতোগুলো গাঁথতে গাঁথতে এগোবে। তো সেটার মধ্যে তোমরা হঠাৎ কথা বললে সুতো ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তার থেকে তোমরা চ্যাট বক্সে আগে বলে দিও, হ্যাঁ, সেটাই সেটাই তারপরে সেটা রাজস্বী দেখে সেটাই অ্যাড্রেস আমি করবে। আমি অ্যাড্রেস করব। মানে যদি যদি তৎক্ষণাৎ অ্যাড্রেস করতে না পারি, আমি পরে অ্যাড্রেস করবো, হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমি একদম করব। একদম হ্যাঁ, একদম। কিন্তু প্রশ্ন করো, প্রশ্ন করা খুব দরকারি। হ্যাঁ, আস্ক এবং কোয়েশ্চেন্স ইজ নির্দ্বিধাতে ইজ ভেরি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। বাংলাতে হ্যাঁ, করো, হ্যাঁ, কোনো অবশ্যই অসুবিধা নেই। বাংলায় করো, কোথাও কোনো অসুবিধে নেই। আচ্ছা, বেশ। সো আই এম নট গোয়িং ইনটু দ্য বায়োগ্রাফিক্যাল ডিটেলস অফ ওল সোয়িঙ্কা। তার জন্য উইকিপিডিয়া যথেষ্ট। আহ, এইটুকুই শুধু বলবো যে, to say that Wole Soyinka is the grand old man of post-colonial literature today perhaps would not be an overstatement. আহ, এক কথায় বলতে গেলে এই কথাটাই শোনা যায় যে Wole Soyinka is a Nigerian author, বাট এই শব্দটা, হি ইজ এ নাইজেরিয়ান অথর, এই শব্দটা নিয়ে ভাববার অনেক অবকাশ রয়েছে। কেন? হি বিলংস টু আ পার্টিকুলার কমিউনিটি অফ নাইজেরিয়া।
দ্যাট ইজ দ্য ইয়োরুবা কমিউনিটি। ঠিক যেমন ইন্ডিয়ান বলতেই আমরা সমস্ত ভারতীয়কে বুঝতে পারি না, ইন্ডিয়ানদের মধ্যে বাঙালি, তামিল, মারওয়াড়ি এরকম নানান ভাগ আছে, তেমনি নাইজেরিয়ার ক্ষেত্রে ব্যাপারটা তাই। কিন্তু প্রধান কথা হচ্ছে এই যে শব্দটা ইয়োরুবা, দ্য কমিউনিটি, এবং এরকম আরো আছে, আহ আমি বাজি ধরে বলতে পারি আমরা সবাই এই শব্দটার সঙ্গে, এই কমিউনিটি নেমটার সঙ্গে পরিচিত নই। আমাদের কাছে everything falls under the canopy of Africa. And what is Africa to us? Africa is the, আমরা চিরকাল যা জেনে এসেছি, আফ্রিকা ইজ দ্য ডার্ক কন্টিনেন্ট। নাও ওয়াই ডার্ক? এইখানেই আমাদের পোস্ট কলোনিয়াল লিটারেচার বলো বা পোস্ট কলোনিয়াল ওয়ার্ল্ড ভিউ বলো, এর মূল কথাটা চলে আসে। উই হ্যাভ নোন the continent Africa as the dark continent, the continent of darkness, because we have been told so. আমাদেরকে জানানো হয়েছে যে আফ্রিকা জঙ্গলময় একটি দেশ, সেখানে জঙ্গল আর মরুভূমি বাদ দিয়ে কিছুই নেই। আমাদের মনে একটা ধারণা তৈরি করা হয়েছে এবং তৈরি করেছে ইউরোসেন্ট্রিজম, ইউরোপিয়ান ওয়ার্ল্ড ভিউ, ইউরোপীয় বিশ্ব দর্শন, যে আফ্রিকা মানেই অন্ধকারাচ্ছন্ন দেশ, তা সেখানে জঙ্গলে ভর্তি, সেখানে জলে সিংহ ডাঙায় কুমির, সরি আমি ভুল বললাম, মানে জলে কুমির ডাঙায় সিংহ এবং হাতি হিপোপটেমাস ঘুরে বেড়ায়, এবং সেখানকার জনজাতি মাত্রেই তারা মুখোশ পরে হাতে বল্লম নিয়ে নাচে এবং তারা মানুষের কাঁচা মাংস খায়। তো এই হচ্ছে আফ্রিকা বলতে আমাদের ছবি। আফ্রিকাকে কলোনাইজ করা হয়েছিল বিভিন্ন সময়, ইউরোপের বিভিন্ন জাতি রাষ্ট্র আফ্রিকাকে কলোনাইজ করেছে। তারা এখন বেশিরভাগই তারা ছেড়ে চলে গেছে, কিন্তু যা রেখে গেছে তা হচ্ছে আফ্রিকান নেশনের নামে, এক একটি আফ্রিকা দেশের নামে কয়েকটি ভূখণ্ড, তাদের কিছু জ্যামিতিক মাপ আছে। দে হ্যাভ সার্টেন জিওগ্রাফিক্যাল অ্যান্ড জিওমেট্রিক্যাল প্রপার্টিজ। পলিটিক্যালি দে আর কান্ট্রিজ, বাট তাদের সঙ্গে এই এই কার্টোগ্রাফির সঙ্গে মিলিয়ে দেখতে গেলে কিন্তু আফ্রিকার জনজাতিকে, জনজীবনকে খুঁজে পাওয়া যায় না। এবং তোমরা খেয়াল করে দেখবে গোটা আফ্রিকা মহাদেশে যে সমস্ত নামগুলো পাওয়া যায় সেগুলো সবই কোনো না কোনো ইউরোপিয়ান দেশের দেওয়া নাম। ফর ইনস্টেন্স, দিস ভেরি কান্ট্রি নাইজেরিয়া। নাইজেরিয়া মিনস হোয়াট? নাইজেরিয়া মিনস দ্য ল্যান্ড অফ দ্য রিভার নাইজার। নাইজার নদীর দেশ থেকে নাইজেরিয়া শব্দটা না আসছে। আমরা কি কখনো ভেবেছি ওই যে নাইজেরিয়া বলে যে দেশটাকে আমরা পাচ্ছি, আমরা জানছি ম্যাপে অ্যাটলাসে নাইজেরিয়া বলে যে দেশটা আছে, সেই দেশের মানুষগুলো ওই ভূখণ্ডটাকে কি বলে ডাকে বা কিসের সঙ্গে আইডেন্টিফাই করে? আমার মনে হয় এই কথাটা শুনতে শুনতে তোমাদের হয়তো একটা কথা, একটা অ্যানালজি মাথায় চলে এসেছে হয়তো। আমাদের দেশের নাম তো আগে ভারতবর্ষ ছিল, এখন ভারত বলি আমরা, তাহলে দেশটার নাম ইন্ডিয়া কেন? দেখো ঘুরে ফিরে উত্তরটা যেখানে যাচ্ছে সেটা হচ্ছে ইউরোসেন্ট্রিজম। আমাদেরকে জানানো হয়েছে যে সিন্স দিজ আর দ্য নেমস গিভেন বাই দ্য ইউরোপিয়ানস, দিজ আর দ্য ইউনিভার্সাল নেমস, অর্থাৎ ইউরোপিয়ানরা এই নাটকে, দ্য ইউরোপিয়ানস বিইং রিপ্রেজেন্টেড বাই দ্য ব্রিটিশার্স, ইউরোপিয়ানরা যা করে তাই ঠিক, তাই ইউনিভার্সাল, তাই শাশ্বত, অর্থাৎ সারা পৃথিবীর সেটাকে না মেনে নি উপায় নেই। এই ওয়ার্ল্ড ভিউটাই ওভারঅল ইম্পিরিয়ালিজমের বা কলোনিয়ালিজমের প্রধান প্রতিপাদ্য। আমি এর বেশি কলোনিয়ালিজম নিয়ে খুব একটা যাচ্ছি না। এর পরিপ্রেক্ষিতে, এর পরিপন্থী মতবাদ হিসেবে, এর কাউন্টার আর্গুমেন্ট হিসেবে আমরা পোস্ট কলোনিয়ালিজম যেটা পাচ্ছি, সেই পোস্ট কলোনিয়ালিজম কি বলে? এখন পোস্ট কলোনিয়ালিজমের বিভিন্ন দেশে দেশে বিভিন্ন কালে কালে বিভিন্ন রূপ। আমরা একটা কথা শুনি যে পোস্ট কলোনিয়াল থিওরির উদ্ভব 1992 থেকে, টু বি স্পেসিফিক, ওই আফটার
গ্রিফিথ স্টিফেন অ্যান্ড অ্যাশক্রফট গ্রিফিথ স্টিফেন্স ওই দি এম্পায়ার রাইটস ব্যাক বইটা পাবলিশ করলেন, তারপর থেকে পোস্ট কলোনিয়াল থিওরির সূত্রপাত। তা না, তারও আগে 1978 সালে এডওয়ার্ড সঈদ বলে একজন ভদ্রলোক, তিনি পোস্ট কলোনিয়ালিজমের বাইবেল বলে মানা হয় যে বইটাকে, দ্যাট ইজ ওরিয়েন্টালিজম, সেটা পাবলিশ করেছিলেন এবং সেটা দিয়ে শুরু হয়েছিল। কিন্তু তারও আগে থেকে পোস্ট কলোনিয়াল লিটারেচার বলে আমরা যে ধরনের লেখালেখিকে আজকে বুঝি, সেই ধরনের লেখালেখি তার অনেক আগে শুরু হয়ে গিয়েছিল। খোদ ওলে সোয়িঙ্কা নিজেই তার আগে নাটক লিখতে শুরু করে দিয়েছে, গিরিশ কার্নাড নাটক লিখতে শুরু করে দিয়েছে। অর্থাৎ মোটামুটি 1950-এর দশক থেকেই পোস্ট কলোনিয়ালিজম, অর্থাৎ এতদিন ধরে যে ওয়ার্ল্ড ভিউটা সাহিত্যের মাধ্যমে সারা জগৎ জেনে এসেছে যে না, সাদা চামড়ার লোকেরাই ঠিক, সাদা চামড়ার লোকেরাই সব থেকে শক্তিশালী, সাদা চামড়ার লোকেরাই সব থেকে ঠিকটা করার যোগ্য, এই ধারণাটার বিরুদ্ধে কণ্ঠ উঠতে আরম্ভ করেছিল 1940-50-এর দশক থেকেই। মানে যদি খুব একটা একটা লাইন টানতেই হয় তাহলে বলতে হয় 50-এর দশক থেকেই। ওলে সোয়িঙ্কা সেই সময় থেকেই 1960-এর দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত তিনি কিন্তু কলম চালিয়ে যাচ্ছেন। এবং ওয়ান অফ হিজ মোস্ট প্রমিনেন্ট প্লেজ ইজ দিস ডেথ অ্যান্ড দ্য কিংস হর্সম্যান। ইন 1986 he received the Nobel Prize. তিনি নোবেল প্রাইজ পেয়েছেন বলে তিনি মহান লেখক নন। তাকে আমরা আলাদা করে মনে রাখছি কেন? কেন না তিনি তার সাহিত্যের মধ্যে দিয়ে বারবার ফিরে যেতে চেয়েছেন, বারবার ফিরে গেছেন টু দ্য ইয়োরুবা রুটস। অ্যান্ড হিয়ার আই মিন নট দি আফ্রিকান রুটস, নট দি নাইজেরিয়ান রুট, বাট দ্য ইয়োরুবা রুট। Yoruba, the community, the people, the culture which he knows best, which he knows with his entire self, যেটা তিনি তার সত্তা দিয়ে তিনি মানেন, তিনি ইয়োরুবা। ইনফ্যাক্ট তার লেখালেখি বা তার মতবাদ এতটাই ইয়োরুবা রুটের মধ্যে রুটেড, এতটাই ইয়োরুবা কালচারের মধ্যে সঙ্গে সম্পৃক্ত যে আমরা এই নাটকেও তার একটা ছায়া দেখতে পাই। এই নাটকে, গোটা নাটকটাই ইয়োরুবা সংস্কৃতির একটা খুব বড় সেন্টিমেন্টের জায়গা নিয়ে লেখা। আমি সেই সেন্টিমেন্টের জায়গাটা নিয়ে আসবো, কিন্তু যেটা বলছি আগে বলে নি। কিন্তু আমরা দেখি এই নাটকে একটি চরিত্র আছে, হয়তো তাকে অনেক পণ্ডিতি, অনেক স্কলার তাই সেই চরিত্রটাকে একটু সেকেন্ডারি ক্যারেক্টার হিসেবে রাখবেন, সার্জেন্ট আমুসা। সে কিন্তু ট্রেডিশনাল ইয়োরুবা নয়, হি ইজ আফ্রিকান বাট মুসলিম ইন রিলিজিয়ন। অর্থাৎ সে কিন্তু ইয়োরুবা ধর্ম পালন করে না। ইয়েট আমরা দেখতে পাই, সোয়িঙ্কা আমাদের দেখান, সে হয়তো ধর্ম পরিত্যাগ করেছে, কিন্তু সে তার সংস্কৃতি থেকে বিযুক্ত হতে পারেনি, বিযুক্ত হয়নি। যখন সে দেখে তার সাদা চামড়ার মনিব, ইয়েস মনিবই বলবো, কেননা যদিও সে পুলিশে চাকরি করে, কিন্তু হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য পিলকিংস, দ্য ডিস্ট্রিক্ট অফিসার পিলকিংস ইজ কোয়াইট ফিউডাল, মানে কোয়াইট সাবসার্ভিয়েন্ট। সে তার ব্যবহার কিন্তু অনেকটা চাকর বাকরের মতো। সে যখন দেখে সেই সাদা চামড়ার অফিসার পিলকিংস, সে কোনো কিছু না বুঝে একটা এগুনগুন ডেথ মাস্ক, যেটা ইয়োরুবা কালচারে অত্যন্ত ভেনারেবল একটা জিনিস, অত্যন্ত রেসপেক্টেড একটা অবজেক্ট, সেইটা পরে এমনি নৃত্য করে বেড়াচ্ছে, সে কিন্তু ভয় চুপ করে যায়। কেননা যে সংস্কৃতিতে সে অ্যাকচুয়ালি বিলং করে, সেই সংস্কৃতি তাকে বলে যে ডেথ ইজ সামথিং ভেনারেবল, ইউ কান্ট জাস্ট অ্যাড্রেস ডেথ লাইক দিস, অ্যান্ড ইউ কান্ট কমপ্লেন টু ডেথ অ্যাবাউট ডেথ ইটসেলফ। মৃত্যুর ব্যাপারে, মৃত্যুর সামনে তুমি কখনো কমপ্লেন করতে পারো না। কাজেই মৃত্যুর মুখোশ পরা কারুকেও তোমাকে মৃত্যু বলেই সম্মান করতে হবে, কিন্তু সেই সম্মানটা পিলকিংস করেন। আবার আমরা দেখি
জোসেফ বলে যে চরিত্রটা, জোসেফ সেও একজন তথাকথিত কালো চামড়ার মানুষ, বাচ্চা ছেলে। সে পিলকিংস এর বাড়িতে কাজ করে, হাউস বয়। সেও কিন্তু আমরা দেখি ওই যে ঢাক বাজছে, যে যে ড্রাম বাজছে, যেটা সম্পর্কে পিলকিংসরা কিচ্ছু বুঝতে পারছে না যে সেই ড্রামটা কেন বাজছে, তার জন্য তাদেরকে কিন্তু বারবার করে জোসেফের শরণাপন্ন করতে হয়। এখন জোসেফ একটা বাচ্চা ছেলে, হি হ্যাজ বিন কনভার্টেড সাম 2 or 3 years ago, বাট স্টিল একটা জায়গায় আমরা দেখতে পাই যে জেন পিলকিংস, সে কিন্তু মানে সাইমন পিলকিংস ডিস্ট্রিক্ট গভর্নরের স্ত্রী জেন পিলকিংস, কিন্তু আমরা দেখি তাকে জোসেফকে গাইড টু দ্য আফ্রিকান লাইফ বলে আম, সে অ্যাড্রেস করছে। অর্থাৎ যতই জোসেফ খ্রিশ্চিয়ান হয়ে যাক না কেন, খ্রিশ্চিয়ান হয়ে যাওয়া মানে কিন্তু আ স্টেপ টুয়ার্ডস দ্য ইউরোসেন্ট্রিক লাইফ, দ্য ইউরোসেন্ট্রিজম, দ্য ইউরোসেন্ট্রিক ওয়ার্ল্ড ভিউ। যতই তারা জোসেফকে ইউরোসেন্ট্রিজমের দিকে এগিয়ে দিক না কেন, প্রথম কথা তারা জানে যে জোসেফ নিজে কখনো শেকড় থেকে আহ উপড়ে আনতে পারবে না নিজেকে। আর দ্বিতীয় কথা, যতই সে শেকড় থেকে নিজেকে উপড়ে আনুক না কেন, টু দ্য হোয়াইট পিপল হি উইল অলওয়েজ রিমেন দ্য ব্ল্যাক ম্যান ফার্স্ট, আ ব্ল্যাক বয় ফার্স্ট, আ কনভার্ট। অর্থাৎ the European worldview will never ever acknowledge uh, the conversion of a black man or the other into the fold of Eurocentrism. অর্থাৎ ইউরোসেন্ট্রিজম or the practitioners of ইউরোসেন্ট্রিজমের ধ্বজাধারীরা সব সময় কালো চামড়াকে, যতই ইউরোসেন্ট্রিজমের টোপ দিক না কেন, আসলে ইউরোসেন্ট্রিজমের টোপ দিয়ে, ইউরোসেন্ট্রিক আধুনিকতার টোপ দিয়ে, ইউরোসেন্ট্রিক আধুনিকতার গোষ্ঠে ভর্তি করে নিজেদের ফলোয়ার করেই রাখতে চায়। যেমন হামসা, যেমন জোসেফ। এই নাটকে যার জন্য আমরা দেখি দ্য রুট, দ্য কালচারাল রুট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ছোট 1 ঘন্টার লেকচারে নাটকের সমস্ত দিক নিয়ে আলোচনা করা যাবে না, কিন্তু মূল যে বিষয়টা আমাদের বারবার ছুঁয়ে যাবে সেটা নিয়েই আমি একটু বলি। দ্যাট ইজ spirituality and politics. And the very important topic in this play is that how Wole Soyinka is constructing the characters, especially the character of Elesin Oba, the king's horseman, and the character of his son Olunde, to show 2 aspects of this worldview, of this Yoruba worldview. আমরা কি দেখি এই প্রসঙ্গে? আমি তোমাদের একটা বইয়ের কথা বলে রাখি। সোয়িঙ্কার এই বইটা তোমাদের এই নাটকটা পড়তে গেলে আমার মনে হয় পড়া থাকলে ভালো। যদি পুরো বইটা পড়তে নাও পারো, the second chapter is very important. The book is called Myth, Literature and the African World by Wole Soyinka. Wole Soyinka নিজেই লেখক, এবং এর সেকেন্ড চ্যাপ্টার আমার যতদূর মনে পড়ছে, সেকেন্ড চ্যাপ্টার ইজ কল্ড ড্রামা অ্যান্ড দি আফ্রিকান ওয়ার্ল্ড ভিউ। এই অন্ততপক্ষে সেকেন্ড চ্যাপ্টারটা তোমাদের পড়ে রাখলে ভালো হয়। বইটা পিডিএফ এ পাওয়া যায়, ইন্টারনেটেও তোমরা পাবে, তোমাদের স্যারের কাছ থেকেও তোমরা পাবে। মিথ, লিটারেচার অ্যান্ড দি আফ্রিকান ওয়ার্ল্ড, এইটা তোমরা একটু দেখতে পাবে। এইটার মধ্যে ওলে সোয়িঙ্কাকে তোমরা খুঁজে পাবে। ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রেফারেন্স বুক। তো আমাদের দৃষ্টিতে আমরা দেখেছি, আমাদেরকে যা বলা হয়েছে, the European worldview has taught us the modern world is a very much secular world, and this secularness of the modern world is what creates the backbone of modernity, and the modern political world, the modern political worldview is essentially grafted in this
সেকুলারনেস। ধর্ম নিরপেক্ষতার সঙ্গে আধুনিকতার একটা সম্পর্ক রয়েছে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, আধুনিক শাসন ব্যবস্থা ইত্যাদির সঙ্গে ধর্ম নিরপেক্ষতা একটা খুব বড় সম্পর্ক রয়েছে। এবং এখানে ধর্ম নিরপেক্ষতা বলতে যেটা বোঝানো হয়েছে, ইউরোসেন্ট্রিজম যেটা বোঝায় সেটা কি, সেটা হচ্ছে এসেনশিয়ালি বিজ্ঞান নির্ভরতা, প্রযুক্তি নির্ভরতা, টু বি ভেরি স্পেসিফিক। এখন যে সমস্ত দেশগুলো ওরিয়েন্টাল, অর্থাৎ এই ইউরোসেন্ট্রিক ওয়ার্ল্ড ভিউ এর কাছে যেগুলো অন্য, অপর, যারা ইউরোপের মতো করে ভাবে না, যেমন এই আফ্রিকান দেশগুলো, যেমন আমাদের ভারতবর্ষ, যেমন চীন, বা যেমন ধরো দি অ্যারাবিয়ান ওয়ার্ল্ড, আমরা দেখতে পাই প্রিডমিনেন্টলি এই সমস্ত দেশগুলোর প্রাচীন সভ্যতায়, প্রাচীন সংস্কৃতি এবং কৃষ্টিতে, ইন দ্য কালচার, আমরা কিসে বিশ্বাস করে এসেছি? দি ওরিয়েন্টাল ওয়ার্ল্ড ভিউ কিসে বিশ্বাস করেছে? দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সোল, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্পিরিট, আত্ম অনুসন্ধান, নিজেকে উন্নত করা। যে জিনিসটা আমি সব ইনস্ট্যান্স ছেড়ে দিয়ে আমি বলবো, যদি তোমরা রবীন্দ্রনাথের লেখাগুলো পড়ো, রবীন্দ্রনাথের স্বদেশ চেতনার লেখাগুলো যদি পড়ো, রবীন্দ্রনাথ, ইফ ইউ রিড সাধনা বাই রবীন্দ্রনাথ, the great lectures by Rabindranath, you would know what Rabindranath is saying, that Rabindranath was also a very cosmopolitan man. রবীন্দ্রনাথ ন্যাশনালিজমের ঊর্ধ্বে উঠে ইন্টারন্যাশনালিজমের কথা বলছেন, এবং তিনিও সেখানে বলছেন মানুষ যদি নিজেকে উন্নত না করে, মানুষের আত্মোপলব্ধি বা আত্ম উন্নয়ন যদি না হয়, তাহলে ওই হাজার আধুনিকতা দেখিয়েও মানুষের দেশ এগোবে না। দেশ এগোতে হলে একটা কমিউনিটিকে একসঙ্গে এগোতে হবে। তার জন্য নতুন চিন্তা ভাবনাকেও যেমন নিয়ে আসা দরকার, তেমনি পুরনো চিন্তা ভাবনাকেও মনে রাখা দরকার। সো at the very same time, you can't be dissociated from your root, from your past, and at the same time, in the name of going back to your past, you can't disconnect yourself from the bright future. তুমি তোমার শিকড়কেই শুধু আঁকড়ে রাখবে বলে আধুনিকতার দিকে এগোবে না, এমনটাও যেন না। দ্যাট উড বি ফ্যানেটিসিজম, সেটাও হলেও গোঁড়ামি হবে। অর্থাৎ পোস্ট কলোনিয়াল ভিউ, পোস্ট কলোনিয়ালিজম যেটার কথা বলে, সেটা হচ্ছে একটা স্ট্রাইক আ ব্যালেন্স। তোমাকে শিকড়েও ফিরে যেতে হবে, সিনক্রেটিজম আমরা যেটাকে বলি, টু গো ব্যাক টু দ্য নেচার, এবং এট দ্য সেম টাইম আধুনিকতা মানে পাশ্চাত্য জগৎ, পশ্চিমের জগৎ তোমার কাছে আধুনিকতাকে নিয়ে আসছে বলে অন্য সমস্ত কিছুর দায় এবং অত্যাচারও করছে পাশ্চাত্য জগৎ, সেই জন্য তুমি পাশ্চাত্যে সব খারাপ বলে তাকে রিজেক্ট করে দেবে, সেটা করলেও চলবে না। আমরা এই ভিউটা এই নাটকে আমরা ওলুন্দের মধ্যে দেখতে পাই। হুজ ওলুন্দে? ওলুন্দে is the representative of Wole Soyinka's worldview, is the mouthpiece of Wole Soyinka. ইনফ্যাক্ট আমরা বলতে পারি এলেসিন ওবা এবং ওলুন্দে দুজনেই সোয়িঙ্কার মাউথপিস। আমরা এলেসিন ওবার মধ্যে আমরা কি দেখছি? এলেসিন ওবা কে? বেসিক্যালি হু ইজ এলেসিন ওবা? এলেসিন তোমরা বুঝতেই পারছো, ইজ দ্য অনারিফিক, তার উপাধি। এলেসিন মানে উই ক্যান আন্ডারস্ট্যান্ড, ইট মিনস দ্য কিংস হর্সম্যান। গোটা ইয়োরুবা সোসাইটিতে ওবার কিন্তু একটা বিরাট বড় মর্যাদা আছে। কেন না, এই যে ট্রেডিশনের কথা বললাম, যে রুটকে সোয়িঙ্কা এত মনে রাখতে চাইছেন, Yoruba society is very much associated, attached to this root, to this cultural, spiritual root. Yoruba society কাছে there are three worlds. One is the world of the living that we know. আমরা যে মর জগতে বসবাস করি সেই জগৎ। The second world, the very important world, is the world, the realm of the unborn, যারা এখনো জন্মায়নি তাদের। এই জগৎটা খুব ইন্টারেস্টিং। According to Yoruba myth,
প্রাচীন আত্মারা, তারা ঠিক করেন তারা কোথায় কার মাধ্যমে পৃথিবীতে অবতীর্ণ হবেন, will take birth. When they enter the womb of a woman, they decide according to the the virtues, the vices of the so-called parents, their proposed supposed parents, whether they will come out into the world through these people or not. তারা এই মানুষগুলোর মধ্যে দিয়েই পৃথিবীতে জন্ম নেবে কিনা তারা ঠিক করে, এবং তাদের উপরে ঠিক করেন অ্যানসেস্টার্সরা, গডরা। যদি সেই আনবর্নদের মনে হয় যে না, এই মানুষগুলো, এই এই নারীটি, এই পুরুষটি আমাদের জন্ম দেওয়ার উপযুক্ত নয়, they die. They die before being born. So the realm of the unborn is also very important to the Yoruba culture, the Yoruba tradition, Yoruba worldview. এর ওপরে আছে the realm of the ancestors. This is very, very important to the Yoruba culture. The Yoruba ancestors, পিতৃপুরুষের আত্মা, এদেরকে প্রতিটি ইয়োরুবা মানুষ অত্যন্ত ভক্তি করে। সারা বছর ধরে এদের পুজো করা হয়, বিভিন্ন অফারিংস দেওয়া হয়, এবং মনে করা হয় যখন কেউ বিপদে পড়বে সেই ইয়োরুবা মানে এই পিতৃপুরুষরা তখন এসে তাদেরকে সাহায্য করবেন, তারা পরামর্শ দেবেন। সো the dead ancestors have a great place of honor in the Yoruba culture. এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন দ্য ইয়োরুবা কালচার মনে করা হয় যে মানুষ পৃথিবীতে যত সম্মান নিয়ে বেঁচেছেন ঠিক সেই সম্মান তিনি পরলোকে গিয়েও মৃত্যুর পরও পাবেন। ঠিক সেই জন্যই যখন একজন ইয়োরুবা চিফ বা রাজা মারা যান, প্রাচীন ইজিপশিয়ান ফারাওদের মতো তারও পেছন পেছন অনেককে পাঠাতে হয়। অর্থাৎ একজন রাজা মারা গেলে তার সঙ্গে তার পোষা কুকুর, উট, ভেড়া এই সমস্তকেই মারতে হয় যাতে পরলোকে গিয়েও রাজা এদেরকে পান। এবং ঠিক এই সময় এই এর সঙ্গেই ইয়োরুবা কালচার বলে যেতে হয় একজন হর্সম্যানকে, কেননা সারথি না হলে রাজা ঘোড়ায় চড়ে ঘুরবেন কি করে, এবং এই সারথিটিকে রাজা তার জীবদ্দশাতেই চুজ করে যান। সে সারা জীবন ধরে একজন বড় সর্দার বা চিফটেনের পোস্ট দখল করে থাকে, সে যা চায় তাই পায়, প্রবল প্রতাপশালী লোক, এবং রাজার মৃত্যুর পর তাকে আত্মহত্যা করতে হয়। এবং সে আত্মহত্যাও কিন্তু যেমন তেমন করে একখানা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ার মতো আত্মহত্যা নয়, সে আত্মহত্যা একটা রিচুয়ালিস্টিক ট্রান্সের মধ্যে দিয়ে আত্মহত্যা। একটা সেই আত্মহত্যা যেন একটা পুজোর মতো, রিচুয়ালের মতো একটা হাইট অ্যাচিভ করে, যে কোনো পুজোর মতো তার গাম্ভীর্য। অর্থাৎ এই গোটা ব্যাপারটা যাকে ঘিরে আবর্তিত হয় সেই কিংস হর্সম্যান বা এলিসিন, তার বিরাট প্রভাব, বিরাট প্রতাপ, বিরাট প্রতিপত্তি, বুঝতেই পারছো। এবং এমন একজন মানুষের, তার তো রাজার মৃত্যুর পর তাহলে স্বেচ্ছায় মরা উচিত, তাই না? কিন্তু আমরা এই নাটকে দেখছি কি, এই নাটকে আমরা যে ওবা নামের যে এলিসিনকে দেখতে পাই তাকে আমরা দেখি কি, সে ক্ষমতার মদে মত্ত। হি ইজ ড্রাঙ্ক with the power that his post gives him. Because he is the king's horseman, আমরা এক জায়গায় তাকে বলতেও শুনি সিন 1-এ, আমি সব সময় যা চেয়েছি তাই পেয়েছি, যাতে হাত দিয়েছি তাই পেয়েছি, আমি যে সমস্ত নারীর কাছে গিয়েছি যে সমস্ত নারী আমাকে কখনো না বলেনি। I am never used to hear no from a woman. He is a womanizer. এমনকি সে তার মৃত্যুর ঠিক আগে সে একটি ইয়াং মেয়েকে দেখে, আমরা গোটা নাটকে তাকে ব্রাইড বলে জানতে পারি, তাকে দেখে মোহিত হয়ে যায় এবং সে তাকে বিয়ে করে সেই বিয়েকে কনসামেট করে তবে ছাড়ে। এবং তারপর ঘটনাচক্রে তার মরা আর হয় না,
He enters the ritualistic trance, but he can't die because he is arrested by Simon Pilkings. Pilkings, who is the British official, sees this suicide as nothing but a murder attempt, an attempt of self-immolation. আত্মহত্যা পাশ্চাত্য জগতের ভিউতে একটা অত্যন্ত গর্হিত অপরাধ। সেই অপরাধ সে মহারানীর রাজত্বে হতে দেবে না। সেই অপরাধ সে কখনো ব্রিটিশ রাজত্বে, মহারানীর রাজত্বে আমি বলবো না, দ্য প্রিন্স অফ ওয়েলস ইজ কামিং, ব্রিটিশ রাজত্বে সে এমন অসামাজিক, এমন বারবারাস কাজ হতে দেবে না। নাও দ্য ভেরি কোয়েশ্চেন ইজ, what is barbarism? What Ellison Oba is doing is nothing but obeying his own tradition. সে তার নিজের সংস্কৃতিকে মান্যতা দিচ্ছে। এবং আমরা দেখতে পাই সাইমন পিলকিংস তার কিন্তু ইয়োরুবা কালচারকে, যে কমিউনিটিকে সে শাসন করতে এসেছে, সেই কমিউনিটিকে শ্রদ্ধা করার বিন্দু মাত্র তার কোনো ইচ্ছে নেই, তার অভ্যাসও নেই। এমনকি সোয়িঙ্কা আমাদের দেখান, whereas this Yoruba chief Ellison Oba, he does everything in the name of the culture or tradition, but fails to do so because he's a corrupted human being. সেটা পরের কথা। This man, Simon Pilkings, he respects neither the Yoruba culture nor the Christian culture. তার কাছে, অর্থাৎ to the Eurocentrism in power, whom Simon Pilkings represents, এর কাছে নিজের ধর্ম বা পরের ধর্ম কিছুই কোনো অর্থ রাখে না। কি অর্থ রাখে? শুধুমাত্র ক্ষমতা। আমরা দেখি জোসেফকে সে বলে ওই হোলি ওয়াটার ইজ ননসেন্স। হোলি ওয়াটার is one of the fundamental elements of Christianity, যে ক্রিশ্চিয়ানিটি পিলকিংস এর নিজের ধর্ম। কাজেই রিলিজিয়ন, or that is something that upholds man's spirit, man's soul, uplifts man's soul, পিলকিংস এর কাছে কিছু সেটা ম্যাটার করে না। তাই জন্যই সে ওই এগুনগুন ডেথ মাস্ক, যেটা ইয়োরুবা কালচারে এত ইম্পর্টেন্ট, এত সম্মানের একটা জায়গা নিয়ে থাকে, সে যেমন তেমন করে সে ফ্যান্সি ড্রেস পার্টির জন্য সেই মাস্ক বা সেই কস্টিউমটা পরে ফেলতে দুবার ভাবে না। এবং আমরা দেখি যেখানে দ্য প্রিন্স অফ ওয়েলস এসেছেন, যে বলটা নিয়ে যে বল পার্টিটা নিয়ে পিলকিংসদের এত উত্তেজনা, সেখানে গিয়ে তারা ওই এগুনগুন ডেথ মাস্কটা পরে যেরকম নাচানাচি করে, দ্যাটস জাস্ট আ ফার্স। সেটা যে কোনো আফ্রিকান, যে কোনো ইন্ডিয়ান, যে কোনো এশিয়ান, যে কোনো নন ইউরোপিয়ান কারোরই সেটা দেখে লজ্জা হবে, বিকজ দ্যাট ইজ সামথিং ডেরোগেটরি। কিন্তু পিলকিংস এর কিছু যায় আসে। তার স্ত্রী জেন পিলকিংস একটু সিম্প্যাথেটিক, but not Pilkings. Pilkings is, well, the archetype of the representatives of colonialism. তাদের কাছে আমি রাজত্ব করতে এসেছি, and we will do it by hook or by crook. এবং সেই জন্যই তার কাছে তার রাজপুত্রকে সম্মান জানানোটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু সে বোঝে না that to Ellison Oba, showing respect to his dead king is also as important, equally important. সেটা পিলকিংস বোঝে না, বুঝতে চায় না। এইখানেই ক্ল্যাশটা তৈরি হয়। এইখানেই আমরা কলোনিয়াল এবং পোস্ট কলোনিয়াল ওয়ার্ল্ড ভিউ এর মধ্যে
ঝগড়াটা দেখতে পাই। একই রকম ভাবে ওবারও কিন্তু দোষ আছে। ওবা যে মানে এমনটা নয় যে সোয়িঙ্কা ইজ পোর্ট্রেইং দ্য ক্যারেক্টার অফ অ্যালিসিন ওবা um, uh, in contrast of Pilkings as a white black man, not that. আমরা ওবার মধ্যে কি দেখতে পাই? ওবার মধ্যে আমরা একজন ফ্লড হিউম্যান বিইং কে দেখতে পাই। ইনফ্যাক্ট তোমরা যখন রেফারেন্স বক্স পড়বে তোমরা হয়তো দেখবে অনেকেই, অনেক স্কলারই বলেছেন ওবা, হ্যাঁ, অনেক মেনি স্কলার্স হ্যাভ ইকুয়েটেড ওবা উইথ দ্য ক্লাসিক্যাল গ্রিক ট্র্যাজিক হিরোজ ফর ভেরিয়াস রিজনস। ওবা একজন এত লফটি একটা ক্যারেক্টার, কিন্তু সে আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি হি হ্যাজ ফ্লজ ইন হিজ ক্যারেক্টার, যার জন্য তার আর মরা হচ্ছে না। এই যে সে মরতে পারলো না, তাকে পিলকিংস গ্রেপ্তার করলো বলে সে প্রথম থেকে বলে আছে না, পিলকিংস গ্রেফতার করলো বলে সে মরতে পারছে না। অ্যাকচুয়ালি সে তা কিন্তু নয়। উই ফাইন্ড ওবা a man steeped in hedonism, a man very proud, a man ডিপলি অ্যাটাচড উইথ দিস লাইফ অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড। এই রক্ত মাংসের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ মানুষের পক্ষে একদিনে এক কথায় আত্মহত্যা করে এই পৃথিবী ছেড়ে অন্য পৃথিবীতে চলে যাওয়া সম্ভব হয় না। তার জন্য যে মেন্টাল প্রিপারেশনের দরকার হয়, সেই প্রিপারেশন আমরা দেখি, আমরা বুঝতে পারি। এবং ইয়ালোজার ক্যারেক্টারের, ইয়ালোজার মুখ দিয়ে সোয়িঙ্কাও বলেন, এই প্রিপারেশন তোমার নেই ওবা, তুমি প্রতি মুহূর্তে জাগতিক সুখ ভোগে ডুবে আছে। এবং পরে যখন আমরা দেখি ওবা বন্দি হয়ে আছে, সে আত্মহত্যা করতে পারেনি বলে he should have performed this duty, and because he failed to perform this duty, observe this duty, he has been kind of an outcast. সে জনসমক্ষে লোকের চোখে তার সম্মান ধুলোয় মিশিয়ে গেছে, এমনকি তার নিজের ছেলের চোখেও সম্মান মিশিয়ে গেছে, ধুলোয় মিশে গেছে। তার আর সে প্রতিপত্তি নেই। when he was supposed to observe this duty of self immolation, he should have done this at any cost, because it was not only his honor that was associated with this performance, but the honor of the dead king, the honor of the entire community was associated. এলেসিন ওবা সেই সম্মানটাকে ধুলোয় মিশিয়েছে বলে সে কিন্তু গোটা সমাজের চোখে, ইয়োরুবা সমাজের চোখে মাটিতে মিশে গেছে। এবং সে নিজেও সেটা বুঝতে পারছে। সে কি বলছে, আমি যখন আমি যখন এরপর যখন আমি আমার পৃথিবীতে, সরি আমি ভুল বলছি, অলুন্দে বলছে বোধহয়, এর পরের জগতে রাস্তা এত সহজ থাকবে না, the road would be full of the king's steeds droppings, আমার সে সম্মানের জায়গা আর থাকবে না। হি নোজ দ্যাট। এবং সে তখন স্বীকার করে যে পিলকিংস যদি তাকে গ্রেফতার নাও করতো, সে আত্মহত্যা করতে পারতো না। কেন? সে ভেবেছিল সে তার ব্রাইডের ওপর বা আরো পৃথিবীর অনেকের ওপর, এই ওই ওই বাজার উইমেন, তাদের ওপর সে দোষ চাপাবে। সেটা সে স্বীকারও করে। অর্থাৎ আমরা দেখতে পাই লিডার হিসেবে যাকে মেনে নেওয়া হয়েছিল, আমরা নেতা হিসেবে যাদেরকে মেনে নিই, দে আর নট অলওয়েজ দ্যাট গ্রেট অ্যাজ উই মাইট থিঙ্ক দেম টু বি। দে আর নট অ্যাজ আনকোয়েশ্চনেবল অ্যাজ উই থিঙ্ক দেম টু বি। দে আর নট। তাহলে একটা আদর্শ সমাজের জন্য তাহলে কি দরকার? দরকার অলুন্দের মতো চরিত্র। অলুন্দে আমরা বুঝি, আমরা শুনি পিলকিংস before some 3 or 4 years, Pilkings had a great row with ওবা। ওবার সঙ্গে পিলকিংস এর খুব ঝগড়া হয়েছিল। কেন না? অলুন্দে
ওবার বড় ছেলে যে, অ্যাকর্ডিং টু ইয়োরুবা কালচার, the eldest son must never leave the country. The eldest son must stay with the father and carry forward the duties of the father. পিলকিংস ওলুন্দেকে ওবার থেকে দূরে সরিয়ে দিয়েছিল, শুধুমাত্র দূরে সরিয়ে দিয়েছিল বললে ভুল হবে। ওলুন্দে চেয়েছিল মডার্নিটিকে, আধুনিকতাকে জানতে। So he went away to England and learned medicine. ডাক্তারি পড়েছিল এবং পিলকিংস সেটা করিয়েছিল। and because Pilkings did that, পিলকিংস এর সঙ্গে ওবার একটা খুব ঝামেলা। তার ফলে পিলকিংস এবং ওবা আমরা বুঝতে পারি তারা জাত শত্রু, কিন্তু ওলুন্দে নাটকে আমরা দেখি সে ফিরে এসেছে, সে খুব কম সময়ের জন্য ফিরে এসেছে। বেসিক্যালি জেনের সঙ্গে তার একটা কনভারসেশন হয়, খুব বেশিক্ষণ আমরা ওলুন্দেকে দেখতে পাই না নাটকে, কিন্তু যেটুকু দেখি সেটুকুতে আমরা বুঝি ওলুন্দে পাশ্চাত্য জগৎ থেকে ফিরে এসেছে পাশ্চাত্যের শিক্ষাটা নিয়ে, কিন্তু সে পাশ্চাত্যকেও ক্রিটিসাইজ করতে ছাড়ে না। He has known the vices of this Eurocentric world very much. He has known the hypocrisies of this Eurocentric world very deeply, এবং সেইগুলোকে নিয়ে সে কিন্তু প্রশ্ন তুলতে ছাড়ে না। যখন জেন পিলকিংস তাকে বলে যে এই রাজা মারা যাচ্ছে বলে তার সঙ্গে সঙ্গে এতজনকে মরতে হবে, এই the king's horseman should commit suicide, this is feudal, তখন কিন্তু আমরা দেখি ওলুন্দে বলছে যে এই যে তোমরা একজন প্রিন্স অফ ওয়েলস এসেছেন বলে সবাই মিলে তার পায়ে পড়বার জন্য নাচানাচি করছো, তার কৃপা দৃষ্টিতে পড়বার জন্য এত করছো, যার জন্য তোমরা আমাদের মুখোশ পরে নাচতেও, আমাদের কমিউনিটিকে হতশ্রদ্ধা করতেও তোমরা তোমাদের বাধছে না, এটা ফিউডাল নয়। This is how post-colonialism raises the fundamental questions in front of imperialism. এবং সেই একই ওলুন্দে আমরা কিন্তু দেখি is critical of his father's works, deeds, jobs, যা বলতে চাই, his father's well flawed attitude. এই যে তার বাবা ওবা আত্মহত্যা করতে পারলেন না, আমরা দেখি তার চোখেও কিন্তু, ওলুন্দের চোখেও কিন্তু তার বাবা নেমে গেছে। দ্যাট মিনস হোয়াট? সে কিন্তু তার রুট থেকে সরে যায়নি। ওলুন্দে ইজ ভেরি মাচ লাইক ওলে সোয়িঙ্কা হিমসেলফ। ওলে সোয়িঙ্কা যিনি নিজে নাইজেরিয়ায় পড়া শেষ করে লন্ডনে চলে গেছিলেন এবং দীর্ঘকাল লন্ডনের নাট্য জগতের সঙ্গে যুক্ত ছিলেন। আমেরিকাতেও তো তিনি দীর্ঘকাল পড়াচ্ছেন। So he knows both the worlds and he is critical of the flaws of both the worlds. And he himself has attempted to embrace all the goods of both the worlds, both Yoruba and the West. আফ্রিকা এবং পাশ্চাত্য সমাজ দুটোরই ভালোটা তিনি নিতে চেয়েছেন, ভেরি মাচ লাইক ওলু, কিন্তু তিনি নিজের শিকড় ছেড়ে কখনো যাচ্ছেন, ঠিক যেমন ওলুন্দেকে আমরা দেখছি। এবং গোটা নাটকে আমরা দেখছি কি কন্ট্রাস্টটা তৈরি হয়েছে না, পিলকিংস ওলুন্দেকে অর্থাৎ ওবার বড় ছেলেকে ওবার থেকে কেড়ে নিয়ে গিয়েছে, অর্থাৎ গোটা নাটকে আমরা দেখছি একটা রব উঠেছে যে বড় ছেলে চলে গেছে, ট্র্যাডিশনকে বয়ে নিয়ে যাবে। আমরা দেখি যখন ওবা নিজে সুইসাইড করতে পারছে না, when the duty remains unfulfilled, তখন কিন্তু আমরা দেখি as the eldest son of the king's horseman, Olunde, the boy who was supposed to have fled Africa, the boy who was said to have been disconnected from the Yoruba root, যে দেশে ফিরেছিল স্যুট পরে, ট্র্যাডিশনাল জামা কাপড়ে নয়, সেই ছেলে কিন্তু তার যতই বলুক তার বাবা তার চোখে নেমে গেছে,
সে তার বাবার সম্মান রক্ষা করবার জন্য সে তার বাবার ডিউটি ফুলফিল করে, হি কমিটস সুইসাইড। And since the next generation, the future promise of the nation is dead, that makes ওবা অলসো কমিট সুইসাইড নাও। আমরা দেখি যে ওবা, যে এলিসিন ওবা, যে ওবা এতদিন পর্যন্ত হেডনিজমে ডুবেছিল, নারী সঙ্গে ডুবেছিল, আত্মহত্যা করতে যে মনে মনে ভয় পেয়েছিল বললে যে নিজে স্বীকার করেছে, এইবার সে আত্মহত্যা করবার মতো, নিজেকে আত্মবিসর্জন দেওয়ার মতো তার মনের অবস্থায় সে উন্নীত করতে পেরেছে। হি হ্যাজ বিন এবল টু অ্যাচিভ the height of self-sacrificing. It is no more a mere suicide. ওবার ওলুন্দের আত্মহত্যা করার পর সে তার নিজের চেন গলায় জড়িয়ে সে আত্মহত্যা করে। রিচুয়াল স্যাক্রিফাইস তাহলে আমরা কোনটাকে ধরব? আমরা বুঝতে পারি both the generations ওবা and ওলুন্দে তারা শিকড় থেকে বিচ্যুত হয়নি। And that is what Ole Soyinka is trying to prove throughout this play. গোটা নাটক জুড়ে নাটশেলে বলতে গেলে এই কথাটাই সোয়িঙ্কা বলতে চেয়েছে। আধুনিকতা মানে শুধুমাত্র পাশ্চাত্যকে বরণ করে নেওয়া নয়, বা নিজের দেশকে সম্মান করে যাওয়া মানে অন্ধভাবে নিজের ট্র্যাডিশনকে ফলো করা, আধুনিককে একদম বিসর্জন দিয়ে, সেটাও ঠিক কথা নয়। জগৎকে মেনে নিতে হবে, এই জিনিস সোয়িঙ্কার অন্যান্য নাটকে আমরা দেখেছি, দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, সেখানেও দেখেছি এরকম ওবার মতো চরিত্র বারবার ফিরে ফিরে এসেছে ইয়ের নাটক, সোয়িঙ্কার নাটক। এর মাধ্যমে যেটা, আর একটা কথা বলবো, এর মাধ্যমে যেটা সোয়িঙ্কা দেখাতে চাইছেন, বারবার সোয়িঙ্কার নাটকে যেটা ফিরে আসে সেটা হচ্ছে the importance of ritual in our life, and obviously Soyinka's view is informed by the Yoruba culture. সোয়িঙ্কা বলছেন যে এই ব্যাপারটাকে নাটকের মধ্যে দিয়েই উপস্থাপনা করার দরকারটা কি। সোয়িঙ্কা বলছেন আমাদের আমাদের জীবনে ধর্মের একটা বড় ভূমিকা রয়েছে, এবং ধর্মের একটা খুব বড় জায়গা হচ্ছে, ইন এনি রিলিজিয়ান one of the most important elements of religion is rituals. এবং what is ritual other than a dramatic performance? তোমরা যে কোনো ধর্মের যে কোনো রিচুয়াল দেখো, it is actually entering into a dialogue with the higher spirit. তোমরা যদি ক্রিশ্চিয়ানিটি দেখো, যে রিচুয়ালস গুলো হয়, the priest is offering something to the invisible, supposedly unknown entity, অর্থাৎ তার একটা পারফরমেন্স। তোমরা যদি ট্রেডিশনাল আফ্রিকান রিচুয়ালস দেখো, সেখানেও আমরা দেখতে পাই একটা পারফরমেন্স পারফর্মড বাই দ্য প্রিস্ট, দ্য উইচ ডক্টর, যাই বলো না। যদি তোমরা হিন্দু ধর্মেই দেখো, পুজোর সময় যদি দেখো, খুব ভালো করে খেয়াল করে দেখো, ইয়া গচ্ছ ইয়তিষ্ঠ ইয়তিষ্ঠ, কাউকে একজনকে আসতে বলা হচ্ছে, বসতে বলা হচ্ছে, একটা ন্যারেটিভ এবং সেটা অ্যাকশনের মাধ্যমে বোঝানো হচ্ছে। প্রত্যেকটি ধর্মে প্রত্যেকটি রিচুয়াল নাটকের মধ্যে দিয়ে উঠে আসে, অর্থাৎ প্রত্যেকটি ধর্ম তো মানুষের ওই যে যেটা বললাম আত্মোপলব্ধি এর কথা বলে, তাই না? তো সেই জিনিসটা সোয়িঙ্কা বলছেন প্রত্যেকটি ধর্ম রিচুয়ালের মধ্যে দিয়ে, অর্থাৎ নাটকের মধ্যে দিয়ে সেই জিনিসটাকে পালন করে, উদযাপন করে। সোয়িঙ্কা সেই জন্য বলছেন এতখানি রিচুয়াল বেসড একটা নাটক আমি অন্য কিছুর মাধ্যমে, অন্য কোনো ফর্মের মাধ্যমে আমি দেখাতে পারতাম না।
এটা কোনো নভেল হিসেবে হয়তো আমি দেখাতে পারতাম। দ্য ড্রামা, দ্য থিয়েটার ইজ the most important, the fittest vehicle for this particular content. এটা তোমরা যদি ওই যেটা বললাম ওই মিথ লিটারেচার অ্যান্ড দি আফ্রিকান ওয়ার্ল্ড ওর সেকেন্ড চ্যাপ্টারটা যদি তোমরা পড়ো, ওইটাতে আরো ভালো বুঝতে পারবে। আর যেটা একটা ছোট্ট কথা বলে শেষ করি, যেটা দিয়ে শুরু করেছিলাম, ল্যাঙ্গুয়েজের কথা। এই নাটকে ল্যাঙ্গুয়েজ না একটা খুব খুব ইম্পর্টেন্ট জায়গা প্লে করে, খুবই ইন্টারেস্টিং একটা সিগনিফিকেন্ট একটা জায়গা আছে নাটকে। গোটা নাটকটা ইংরেজিতে লেখা। ইনফ্যাক্ট ইংরেজিতে নাটক লেখার জন্য সোয়িঙ্কাকে অনেকে ক্রিটিসাইজ করেছেন যে ইনি ইয়োরুবা নিয়ে এত কথা বলেন, ইয়োরুবা কালচার, আফ্রিকান কালচার নিয়ে এত কথা বলেন, কই আমাদের ভাষায় তো লেখেন না, লেখেন তো ইংরেজিতে, ইংলিশ হুইচ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দি এলিটস, দি এডুকেটেড পিপল। Soyinka has been charged with the accusation of being elitist. কিন্তু আমরা দেখি খুব ইন্টারেস্টিংলি এই নাটকে অনেক ধরনের ইংরেজি ইউজ করেছেন সোয়িঙ্কা। অন্তত পক্ষে 3 ধরনের ইংরেজি আমরা দেখতেই পাই। যেখানে আমরা পিলকিংসদের কথা বলতে দেখি, তারা হোয়াইট পিপল। আমরা দেখি তারা কিসে কথা বলছে, তারা খুব কথ্য ইংরেজিতে কথা বলছে, ফুল অফ স্ল্যাং। আমরা দেখি আমুসাকে, আমুসা ইজ a Nigerian native who has picked up English, যে কাজ চালানোর মতো ইংরেজি শিখেছে। সে যে ইংরেজিটা বলে সেটা সেটা তোমরা ব্রোকেন ইংলিশ বলে তোমরা বুঝতে পারো, দ্যাট ইজ কাইন্ড অফ পিজিন ইংলিশ, সামথিং অফ আ ক্রিওল। ইউ হ্যাভ টু ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট আমুসা ইজ সেইং। একটু ভাঙা ভাঙা ইংরেজি, the expressions are mixed with the Yoruba language. আর উল্টো দিকে আমরা যখন ইয়োরুবা কমিউনিটির লোকেদের দেখি, তারা তো নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলছে না, তারা কথা বলছে তাদের নিজস্ব ভাষায়, ইয়োরুবা ভাষায়। সোয়িঙ্কা বলছেন আমরা দেখি দ্যাট ইজ ভেরি mellifluous, সোবার, somber, লিরিক্যাল, পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, খুব ভাবগম্ভীর, সুরেলা, কাব্যিক ভাষা। ইভেন at times this play becomes a poetic drama. মাঝে মাঝে এটা কাব্যনাট্য হয়ে ওঠে বলে মনে হয়, বিশেষ করে যেখানে আমরা এলিসিন ওবাকে ওই নট আই বার্ড এর গল্প বলতে শুনি। নট আই বার্ড, মৃত্যু পাখি। ওবা সেই গল্পের মধ্যে দিয়ে প্রমাণ করতে চায় যে আমি মৃত্যুকে জয় করেছি। নাটকের শেষে আমরা গিয়ে দেখি সে সবই কথার কথা, মৃত্যুঞ্জয়ী সে হয়ে উঠতে পারিনি, সে মৃত্যুকে ভয় যথেষ্ট পায়। সে যাই হোক, তো গোটা নাটকে যখন ওবা কথা বলে বা ইয়ালোজা কথা বলে বা প্রেজ সিঙ্গার কথা বলে, দেখি তাদের ভাষা ফুল অফ মেটাফর। কেননা আফ্রিকান, দুটো কারণ আছে। নাম্বার ওয়ান, দ্য ইয়োরুবা ল্যাঙ্গুয়েজ, সোয়িঙ্কা বলছেন দিস ইজ দ্য নেচার অফ হাই ইয়োরুবা ল্যাঙ্গুয়েজ, ফর্মাল ইয়োরুবা ল্যাঙ্গুয়েজ, যে ওইভাবেই ওই মেলিফ্লুয়াস, সোম্বার, গম্ভীর ভাষায় কথা বলা হবে। সেই ভাবটা ধরবার জন্যই ইংরেজিতেও ইকুইভ্যালেন্ট ভাব গম্ভীর ভাষায় সোয়িঙ্কা এই চরিত্রগুলোকে কথা বলাচ্ছেন। এবং দ্বিতীয়ত, by giving these characters a somber tongue, a somber voice, as if সোয়িঙ্কা আমাদের বলতে চান যে নিচু স্টান্স, বিশ্ব, ওয়ার্ল্ড ভিউ, ইউরোসেন্ট্রিজম এদেরকে দিয়ে এসেছে, actually Africa and the Yoruba people are far, far ahead, far, far above that supposedly lowly stance. সেই নিচু জায়গা নয়, এদের জায়গা আসলে অনেক উঁচুতে। তাই জন্য এই ভাব গম্ভীর কাব্য ভাষা। I believe time is up, so here I rest হ্যাঁ, my lecture. ঘড়ির কাঁটার হিসেব অনুযায়ী সময়টা কেটে গেছে, এটাই ইনফ্যাক্ট বলতে হবে। একদিনে মানে এই নাটক সম্পর্কে না না, বা সোয়িঙ্কা সম্পর্কে যত আহ, বলতে বলা যায় ততই বলে যাওয়া যেতে পারে। মানে উনি অনন্ত
কথা একেবারেই বলে তাই, যাওয়া যায়। একেবারেই তাই, একেবারেই তাই। একদিনে এমনি শেষ হয় না, আমি জানি না, হয়তো অনেক জায়গায় একটু হ্যাপাজার্ড হলো। আমি না না হয়তো না, টেক্সট যদি না পড়ে থাকো তোমরা তো হয়তো বুঝতে একটু অসুবিধা হলো, কিন্তু এক এক ঘন্টার মধ্যে তো টেক্সটের রেফারেন্স দিয়ে দিয়ে না না, সমস্ত জায়গা একেবারেই বোঝানো গেল না। একেবারেই। আর সেই আর কি। এমনিতেও এই আমাদের লেকচার সিরিজটির একটি অন্যতম জায়গাই হলো যে স্টুডেন্টরা এর পরে কিন্তু আবার রিভিজিট করবে টেক্সটটা। মানে অবশ্যই অবশ্যই। বেসিক্যালি তোমার সাথে এই আলোচনাটাতে ওরা কিছু পয়েন্টার্স পেলো, এই পয়েন্টার্স এর সাহায্য নিয়ে ওরা রিভিজিট করবে, এবং যে কারণে রেকর্ডিংটা রাখা আর কি। মানে রেকর্ডিং, রিভিজিটিং অফ দ্য টেক্সট, এগুলো একসাথেই চলতে থাকবে। মানে এই করোনার আবহে যতটা প্রযুক্তিকে কাজে লাগানো যায় আর কি। সেই, তো যাই হোক, আমি কারোর যদি কোনো প্রথমেই প্রশ্ন একটা থাকে বা কথাই আলোচনা বলবো থাকে। হ্যাঁ। যে সময়টা কিন্তু সত্যি কিভাবে যে কেটে গেল আমি সত্যি মানে বুঝতেই পারলাম না। মানে আমার একেবারেই মনে হচ্ছে না যে 1 ঘন্টা হয়েছে, এত মানে মনোগ্রাহী আলোচনা হলো। যাই হোক, আগে স্টুডেন্টদের থেকে আমরা আগে একটু দেখে নিই, তারপরে হ্যাঁ, আমার কিছু প্রশ্ন আছে সেটাও হ্যাঁ, হয়তো আমি অবশ্যই অবশ্যই। একটু করব। তার আগে স্টুডেন্টদের জন্য, তো স্টুডেন্টরা তোমরা নির্দ্বিধায় প্রশ্ন করো। রাজস্বী স্যার তোমাদের প্রশ্নের জন্য খুব আগ্রহ নিয়েই অপেক্ষা করছেন, আমি তোমাদের অনুরোধ করছি। এবং বাংলাতে করতে পারো, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। বাংলাতেই করো না, ভালো হয় সেটা। পোস্ট কলোনিয়ালিজম নিয়েই যখন কথা, বাংলাতেই বলো। তোমরা কেউ বোধহয় কিছু একটা বলছিলে। আচ্ছা, আমি আমাদের এর আগের অনুষ্ঠানের অভিজ্ঞতার থেকে যা দেখেছি, মানে সাধারণত আমাকে বলটা গড়িয়ে দিতে হয় একটু আর কি, তারপরে আস্তে আস্তে আচ্ছা, প্রশ্নগুলো আসতে তাই থাকে। হোক। তো সেটাই আমি চেষ্টা করি। দেখো, মানে এমনিতে আহ আলোচনাটা নানান রকম দিক এই নাটকের তুলে ধরেছে, কিন্তু আমি একটা জায়গা বিশেষ করে যেটা আমার মনে হয়েছে যে মানে আমার নিজের একটা কিউরিওসিটির জায়গাও বটে, এবং পোস্ট কলোনিয়াল সাহিত্য পাঠের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা বলেই মনে হয়, সেটা হলো যে পোস্ট কলোনিয়াল সাহিত্যে মিথের কাছে ফিরে যাওয়ার যে ব্যাপারটা, এইটা, এবং সেই ব্যাপারটা সোয়েঙ্কাকে পাঠের ক্ষেত্রে ঠিক আমরা কিভাবে আহ, ধরবো, কিভাবে এগোবো, বা এই নাটকটির পাঠের ক্ষেত্রেও যদি সেটা নিয়ে তোমার হুম। স্পেসিফিক কিছু এটা বলার এটা থাকে। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা তুমি ধরেছো। ওই আমি যে কথাটা বলছিলাম, আহ সোয়িঙ্কা বরাবর বলে এসেছেন, আহ আমাদেরকে শিকড়ে ফিরতে হবে, না হলে আমরা নিজেদেরকে চিনতে পারবো না। এটা তো পোস্ট কলোনিয়ালিজমের গোড়ার কথা, এটা শুধু সোয়িঙ্কা কেন, এটা প্রত্যেকে বলেছেন। ইনফ্যাক্ট পোস্ট কলোনিয়ালিজম শব্দটা বা পোস্ট কলোনিয়াল শব্দটা উদ্ভব হওয়ার আগে থেকে এই কথা, আমি রবীন্দ্রনাথের কথা তো বলবোই, মানে আমরা ওই ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশই বলো বা নিউ লিটারিজ বলো, আহ, যে কোনো নামেই ডাকা হোক না কেন, প্রত্যেকেই প্রত্যেক ধরনের সাহিত্যের প্রত্যেক প্র্যাকটিশনারই বলেছেন, শিকড়কে না জানলে নিজেকে জানা হয় না, এবং নিজেকে না জানা হলে নেশনকে জানা হয় না। সোয়িঙ্কা বলছেন নেশনকে যদি জানতে হয়, আমার জাতিকে, আমার আমার আহ কালচারকে যদি জানতে হয়, অবভিয়াসলি আমার মিথকে জানতে হবে। আমার মিথোলজি, অর্থাৎ মিথ, মিথোলজি কি, বস্তুটা কি? ইটস আ কালেকটিভ মেমরি। আমার পূর্বপুরুষরা কি ভেবে এসেছেন, কি ভাবে ভেবে এসেছেন, মিথোলজির মধ্যে আমরা সেই ধারণাটা পাই। কাজে মিথোলজির কে জানা মানে কিছু ওই আগডুম বাগডুম রূপকথা জানা নয়। ইট ইজ অ্যাবাউট বিং কানেক্টেড উইথ দোজ অ্যানসেস্টার্স যাদেরকে আমরা রিচুয়ালিস্টিকলি পুজো করছি। আমরা তাদের পুজো করব, অথচ তাদের চিন্তা ভাবনাগুলোকে জানবো না, এটা বললে হয় না। এইটা সোয়িঙ্কার বক্তব্য, যার জন্য দুটো, বিশেষ করে দুটো এলিমেন্টস এর কথা আমি এখানে বলবো। এই নাটকের পরিপ্রেক্ষিতে আমরা একটা যেটা দেখতে পাচ্ছি, একবার এই নাটকে ট্র্যাডিশন তো বহুবার বহুভাবে ফিরে এসেছে, ওই এগুনগুন মুখোশের দ্বারা ফিরে এসেছে, দ্য দ্য রিচুয়ালিস্টিক সুইসাইড সেটার মাধ্যমে ফিরে এসেছে, আমি এসবের মধ্যে যাচ্ছি না, আমি একটির দিকে যাচ্ছি।
দ্য লেজেন্ড অফ দ্য নট আই বার্ড, যেটা যার কথা উবা বলছে। উবা গল্প শোনাচ্ছে নট আই বার্ডের। তোমরা যদি টেক্সট পড়ে থাকো তোমরা টেক্সটের কথা জানবে। আমি ডিটেলে গল্পটার মধ্যে অত যাচ্ছি না। অর্থাৎ এই পাখি হচ্ছে মৃত্যু পাখি, সেই মৃত্যু পাখির গল্প বলে। এবং খুব ইন্টারেস্টিংলি, খুব কিউরিয়াসলি, পাখিটার নাম কি? ইয়োরুবা নামটা এখানে ইয়ে বলছেন না, সোয়েঙ্কা বলছেন না, যেটা বলছেন নট আই। অর্থাৎ মৃত্যুকে কিভাবে দেখানো হচ্ছে? আমি নই, নট আই, the negative I. So what is it? What will I become after death? What will the self, the human individual will become after death? Not what he or she is while living. জীবৎকালে সে যা আছে তা নয়। এখানে আমাদের দু ধরনের অপরের কথা মাথায় রাখতে হবে। আমরা জেনে এসেছি দ্য colonial world, the imperial world has divided the world in between two segments: the self, the center, and the other, the margin. ইউরোপ এবং ইউরোপের বাইরে যা 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 রয়েছে সমস্ত কিছু। ইউরোপ হচ্ছে দ্য হোয়াইট ওয়ার্ল্ড, দ্য স্ট্রং ওয়ার্ল্ড, দ্য ইন্টেলিজেন্ট ওয়ার্ল্ড, এবং তার বাইরে যা যা আছে দ্য নন হোয়াইটস। তার মধ্যে ইন্ডিয়া থেকে শুরু করে ইন্ডিয়া, অ্যারাবিয়ান ওয়ার্ল্ড, আফ্রিকা, সাউথ আমেরিকা, নর্থ পোল, সাউথ পোল সব পড়ে। ইউরোপ ইজ অ্যাট দ্য সেন্টার, ইউরোপা রেজিনা, কুইন ইউরোপ অ্যাট দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ। এই যে নট আই, ইউরোপের ইউরোসেন্ট্রিজমের নট আই বা আদারের যে ধারণা, যেটার কথা আমরা এডওয়ার্ড সাইদের মধ্যে থেকে প্রথম পাচ্ছি বলবো না, সাইদের মধ্যে থেকে প্রথম ভালোভাবে পাচ্ছি বলবো। সোয়িঙ্কা কিন্তু এই আদারাইজেশনের মধ্যে যাচ্ছেন। এই আদারাইজেশন তো আমরা পিলকিংস এর চিন্তা ভাবনার মধ্যে পাচ্ছি, কিন্তু সোয়িঙ্কা আমাদের এই নট আই বার্ড এর গল্পের মধ্যে দিয়ে অন্য এক ধরনের নই আমি, ন আত্মকে দেখাতে চাইছে। অর্থাৎ মানুষের কেমন হওয়া উচিত। উই শুড লার্ন ফ্রম দ্য মিথস, লার্ন ফ্রম আওয়ার পাস্ট, লার্ন ফ্রম দি কালেকটিভ মেমোরি হাউ উই শুড বি, হাউ উই শুড লিড আওয়ার লাইফ। এবং সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে মৃত্যু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ফিলোসফিক্যালি দেখতে গেলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটাকে ছাড়া জীবন চলে না। দি অনলি থিং সার্টেন ইন লাইফ ইজ ডেথ। এবং মৃত্যুকে এতখানি গুরুত্ব দেওয়া হচ্ছে ইয়োরুবা কালচারে, যে সেখানে রাজার মৃত্যুর পর একটা সম্পূর্ণ রেটিনিউকে রাজার পিছন পিছন যেতে হচ্ছে। তার মানে ডেথ ইজ নট সামথিং that you can do or perform every day. So in order to conquer death, in order to face death, you have to prepare yourself. মৃত্যুকে বন্ধুভাবে মেনে না নিলে একটা সারা জীবন চালানো যায় না, এইটা জেনে যে না, রাজা মারা যাওয়ার পর আমাকে তৎক্ষণাৎ আমাকে আত্মহত্যা করতে হবে। অথচ দেখো, ওবার চরিত্রটা, ওবার কাজটা কিন্তু ঠিক সেটাই। সে এত প্রতিপত্তি অর্জন করছে কেন? ঠিক এই জন্যই যে হি ইজ সাপোজ টু হ্যাভ মেড ফ্রেন্ডশিপ উইথ ডেথ, যে জিনিসটা আমরা রবীন্দ্রনাথের লেখায় বারবার করে পাই, বারবার করে ফিরে ফিরে যেতে হয় আমাদের রবীন্দ্রনাথের লেখার মধ্যে। মরণ রূপে আসিলে প্রভু চরণ ধরি মরিব হে। অর্থাৎ তার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হয়, জমি তৈরি করতে হয়। কিন্তু আমরা কি দেখছি? খুব আয়রনি, এই ওবার মুখেই আমরা দেখি নট আই বার্ড এর গল্প আমরা শুনি। এবং এই নট আই বার্ড এর গল্প বলে ওবা বলে, আমার দরজা থেকে সে পাখি ডানা নেড়ে ফিরে গেছি। অর্থাৎ আমি মৃত্যুকে ভয় পাই না, আমি মৃত্যুঞ্জয়ী, আমি মৃত্যু চেয়ে বড়, কনকারার অফ ডেথ বলে আমরা ফার্স্ট সিনে দেখছি ওবা বলছে। সেই ওবাই আমরা লাস্ট সিনে গিয়ে দেখতে পাই স্বীকার করতে বাধ্য হচ্ছে যে না, পিলকিংস যদি ওকে না ধরতো তাহলে ওর মরতে ভয় করতো। ও ব্রাইড বলো বা অন্য কারোর ওপর বলো, দোষ চাপাতে ও রাজি ছিল, দোষ চাপাতো। অর্থাৎ যতই সে মিথের কথা বলুক না কেন, সোয়িঙ্কা দেখাতে চাইছেন আমরা যাদেরকে নেতা বলে মনে করছি, যাদেরকে এত বড় জায়গা দিচ্ছি,
তারা কি সত্যি নিজেদের সঙ্গে কথা বলে, নিজেদের সঙ্গে বোঝাপড়া করে আত্মোপলব্ধির মাধ্যমে আদতে বড় মানুষ হয়ে উঠতে পেরেছে এবং তারপর আমাদের থেকে এই সম্মানটা ডিজার্ভ করছে? অ্যাকচুয়ালি সোয়িঙ্কার এই প্রশ্নটা তোলা কিন্তু খুব খুব পার্টিনেন্ট। সোয়িঙ্কা তার প্রত্যেকটি নাটকে এই প্রশ্ন তুলেছেন, কেননা সোয়িঙ্কা তো তার চারপাশে আফ্রিকান কান্ট্রি গুলোকে দেখছেন, যাদেরকে রাষ্ট্রনায়ক বলে তো বসানো হচ্ছে গদিতে। দে আর তাদের 95% ডেসপটস। একজন ডেসপটকে সরিয়ে আরেকজন। প্রত্যেকটি দেশে গৃহযুদ্ধ লেগে রয়েছে এই সমস্ত স্মল চিফটেনদের জন্য। সোয়িঙ্কা এখানেই প্রশ্নটা তুলছেন, আমি মিথ নিয়ে এত বড় বড় কথা বলবো, এত আত্মোপলব্ধির কথা বলবো, আমি সত্যি কি সে জায়গাটায় পৌঁছতে পেরেছি যে জায়গাটায় না পৌঁছলে আদত এগিয়ে যাওয়া সম্ভব নয়? আমি কি পৌঁছতে পেরেছি সে জায়গাটায়? মিথের দরকার এই জায়গায়। আর দ্বিতীয়ত, এই নাটকে ডাইরেক্ট রেফারেন্স আসেনি বটে, সেগুলো নাটকের অন্যান্য সেগুলো সোয়িঙ্কার অন্যান্য নাটকগুলো, যেমন কংগ্রেস হারভেস্ট বলো বা অন্যান্য গুলো, ইয়ে, হ্যাঁ, ওই নাটকগুলো মনে পড়ছে না, ওই ডান্স অফ দ্য ফরেস্ট ইত্যাদি। সোয়িঙ্কার নিজস্ব মানে ইয়োরুবা থিওগনি বা ইয়োরুবা দেবতত্ত্ব নিয়ে সোয়িঙ্কার নিজের একটা থিওরি তো রয়েছে, এটা নিয়ে বলতে গেলে অনেক বড় হয়ে যায়। সেখানে ইয়োরুবা বলছেন তার সব থেকে প্রিয় দেবতা হলেন ওগুন। ওগুন কেন না, তারও আগে একটা কথা, সোয়িঙ্কা বলছেন আমার ইয়োরুবা থিওগনি বা ইয়োরুবা প্যান্থিয়নকে এত ভালো লাগে কেন? কেন না আমার সেই দেবতাদেরই ভালো লাগে যারা ঠিক দেবতাদের মতো নন, যারা মানুষের মতো, যাদের যাদের সঙ্গে তুমি মানুষকে আইডেন্টিফাই করতে পারো। ইয়োরুবা মিথোলজির মধ্যে গেলে দেখা যাবে সেখানে দেবতারাও ভুল করেন। দেবতা মানেই তারা আনকোয়েশ্চেনেবল তা নন। সেখানে হয়তো দেখা যাবে কোনো একজন দেবতা অত্যন্ত মানে খুব একটা ডিস্ট্রাকটিভ কাজ করে ফেলেছেন, কিন্তু তার একটা অ্যাপোলজিয়া আছে যে হি ওয়াজ হি ওয়াজ ড্রাঙ্ক পারহ্যাপস, তাই জন্য তিনি এই এই ডিস্ট্রাকশনটা করেছেন। তো এই এই যদি সেই থিওগনি হয়, তো সোয়িঙ্কা বলছেন আমার আমার এই থিওগনিকে খুব ভালো লাগে, এবং এখানে ওই ওগুনকে আমার খুব ভালো লাগে। কেননা ওগুন ইজ এ কিউরিয়াস গড। ওগুন ইজ দ্য গড অফ creativity, is the god of lyrics, is the god of metallurgy, is the god of transition. হয়তো সেদিক থেকে দেখতে গেলে আমি হয়তো বলবো ইংরেজি ছাত্রদের কাছে হয়তো এটা বললে অনেকটা ইয়ে হবে, অনেকটা হয়তো তাকে আমরা ব্যাকাস তার সঙ্গে তুলনা করতে পারি, ব্যাকাস বা ডায়োনিসাসের সঙ্গে আমরা তুলনা করতে পারি, বা ডায়োনিসাসের কথা বললেই যার কথা চলে আসে আমাদের হিন্দু প্যান্থিয়ান, হয়তো রুদ্রের সঙ্গে তুলনা করতে পারি। তিনি মানে চরম সৃষ্টি সুখের উল্লাসে তিনি নাচ করেন, আবার তার এক পায়ের আঘাতে সমস্ত কিছু ভেঙেও যেতে পারে, সমস্ত ধ্বংস হয়ে যেতে পারে। তো এই ট্রানজিশন এইটা ছাড়া জগৎ এগোয় না। তো তাই জন্য সোয়িঙ্কা বলছেন ওগুন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি নিয়ার এন্ড ডিয়ার টু মি। এই নাটকে পার্টিকুলারলি এই রেফারেন্সটা ততখানি ইম্পর্টেন্ট ভাবে হয়তো আসবে না, বাট অন্যান্য নাটকগুলো এটা খুব ইম্পর্টেন্ট। আমি বলছি না ছাত্রছাত্রীরা যদি ওই সোয়িঙ্কা পড়ার জন্য ওই মিথ লিটারেচার অ্যান্ড আফ্রিকান ওয়ার্ল্ড ওই বইটি পড়া ভীষণ জরুরি। এই ওইটা পড়লে সোয়িঙ্কা নাটক বুঝতে আর কোনো সমস্যা থাকারই কথা না। এই 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 রকমই আর কি। কাজেই এক এক ধরনের ডায়নিসিয়ান ওয়ার্ল্ড ভিউ যে আমরা সোয়িঙ্কার মধ্যে পাচ্ছি, এটা এটা বলাই বাহুল্য। ইনফ্যাক্ট যার জন্য আমরা সোয়িঙ্কার একটি নাটকই পাচ্ছি যার মধ্যে ব্যাকাসের প্রসঙ্গ আসছে, দ্য বাকাল অফ ইউরিপিডিস। মানে এই যে মিথ নিয়ে চিন্তা ভাবনা করা, এইটাই সোয়িঙ্কাকে অন্যান্য অনেক পোস্ট কলোনিয়াল কন্টেম্পোরারি রাইটারের থেকে অনেকটা আলাদা করেছে। এবং আলাদা করেছে শুধুমাত্র বলবো না, এই জিনিস আমরা আমাদের গিরিশ কার্নাডের মধ্যেও পাচ্ছি। কার্নাডও বারবার করে মিথে ফিরে যাচ্ছেন। মিথে পোস্ট কলোনিয়াল অথারদের বারবার করে ফিরতে হয়ই,
কিন্তু এই কালেকটিভ মেমোরির এই জায়গাটাকে রিটেল করা নয়, সেইটাকে মানে দ্যাট দিস কালেকটিভ মেমোরি অর মিথোলজি ইনফর্মিং দ্য মডার্ন আউটলুক, মডার্ন ওয়ার্ল্ড ভিউ, এইটাই হচ্ছে সোয়িঙ্কার লেখার ইউএসপি। কাজে ওই সোয়িঙ্কাকে বুঝতে গেলে মিথ খুব ভালো করে বুঝতে হবে। কেউ বোধহয় একটা কিছু প্রশ্ন করছিল কি? হ্যাঁ, 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 আমি বললাম না আমাকে বলটা গড়িয়ে দিতে হয়, হুম তারপরে হুম হুম। প্রশ্নগুলো আসতে থাকে। হ্যাঁ। আমাদের দুই ছাত্র প্রশ্ন করেছে। শামীম প্রশ্ন করেছে, আমি পড়ে দিচ্ছি তোমার সুবিধের জন্য, ঠিক যা আছে। তাহলে হ্যাঁ। তোমার চিন্তা ভাবনাটা করতে একটু সুবিধে হবে। রিচুয়াল পালন। শামীমের প্রশ্ন হচ্ছে রিচুয়াল পালনের জন্য আত্মহত্যা, এই ব্যাপারটা শামীম ঠিক ধরতে পারছে না, মানে এটার ঠিক মানে এই নাটকের সাথে বা এই একটু বললে নাটকের ভালো হয়। থিমাটিক আচ্ছা, দ্বিতীয় কনটেক্সটে এই প্রশ্নটা কি? ব্যাপারটা কি। আর দ্বিতীয় প্রশ্নটা আমি বলে দিই, যে ডেথকে নিয়ে কি এখানে কোনোভাবে খেলা করার একটা জায়গা চলে এসেছে, মানে খেলার ছলে মৃত্যুকে দেখা, এটাই বোধহয় বিশাল বলতে চাইছে। বিশালও আমাদের ছাত্র। আহ প্রথম কথা, শামীম, তোমাকে বলি, তুমি কি টেক্সটটা পড়েছো? যদি টেক্সটটা পড়ে থাকো তাহলে অর্ধেক উত্তর তুমি ওইখানেই পেয়ে যাবে। রিচুয়াল পালনের জন্য আত্মহত্যা, দেখো, রিচুয়ালিস্টিক সুইসাইড এই জিনিসটা বহু কালচারেই রয়েছে পৃথিবীতে। সব থেকে বিখ্যাত সম্ভবত আহ জাপানের হারাকিরি বা সেপুকু, যেখানে ফর দ্য ফিয়ার অফ লস অফ অনার দ্য জাপানিজ পিপল কমিটস সুইসাইড। আমাদের জওহর ব্রতটাও টেনে দেওয়া আমাদের যায়। জহর ব্রতও রয়েছে। এখানে যেভাবে রিচুয়াল সুইসাইডের কথা বলা হচ্ছে সেটার সঙ্গে জহর ব্রতের মিলটাই আমরা পাচ্ছি। এক কথায় বললে সেটাই বলতে হয়, সম্মান বাঁচানোর জন্য মৃত্যু জহর ব্রতের ক্ষেত্রে ব্যাপারটা তাই। ইয়োরুবা কালচারে যেটা বলা হচ্ছে, রাজা যখন যাবেন, রাজার সঙ্গে অনেককে যেতে হবে এবং প্রধান পার্ষদ হিসেবে যেতে হবে। রাজা তো নিজে পায়ে হেঁটে বেড়াতে পারেন না, তিনি এখানেও পায়ে হেঁটে বেড়াননি, তার সারথি ছিল। ফলে ওপারে গিয়েও তার একজন সারথিকে লাগবে। তো যে সারথি, সে তো আর এই রক্ত মাংসের দেহে ওপারে যেতে পারবে না, তো তাকেও মরতে হবে। এবং সেই মৃত্যুটা তাকে নিজের হাতে উইলিংলি, উইলফুলি তাকে মরতে হবে। সে পালাচ্ছে, তাকে 50 জন খুন করলো বা তাকে বলি দেওয়া হলো, দিস ইজ নট অ্যান অনারেবল ডেথ, নট আ ডেথ অফ অনার। এই যে রাজার সারথি, কিংস হর্সম্যান, একে রাজা জীবদ্দশাতেই চুজ করে যাচ্ছেন। সে জীবদ্দশাতেই চুজ করে যাচ্ছেন বলাটা ভুল, এটা একটা ইয়োরুবা সংস্কৃতিতে এটা একটা বংশানুক্রমিক পদ এবং এটা খুব সম্মানের পদ। মানে রাজার ছেলে যেমন রাজা হবে, তেমন রাজসারথীর ছেলেও রাজসারথী হবে। ওলুন্দে ওয়াজ সাপোজ টু বি দ্য রাজসারথী, কিংস হর্সম্যান, দ্য নেক্সট কিংস হর্সম্যান, and because he he didn't do so, because he was sent away to London to study medicine, সেইখানেই তো বাবা ছেলের মধ্যে ঝামেলা হয়েছিল, জেনারেশন গ্যাপের সমস্যা, দুটো ওয়ার্ল্ড ভিউ এর সমস্যা, the clash between colonial imperial outlook and the traditional Yoruba outlook, তাই না? সেটা হয়েছিল। কিন্তু আলটিমেটলি দেখা গেল কি, সেই ছেলেই ফিরে এলো নিজে আত্মহত্যা করতে। যেহেতু তার রাজা, যেহেতু তার বাবা আত্মহত্যা করতে পারলো না, যেহেতু পরিবারের সম্মান বাঁচানোর জন্য, সারা দেশের কাছে নিজের বাবার মুখ বাঁচানোর জন্য, নিজের ট্রেডিশনকে আপহোল্ড করার জন্য, হি কমিটেড সুইসাইড। দ্য জব হি ওয়াজ সাপোজ টু ডু, বিং a king's horseman's eldest son and being the next king's horseman, যেটা তার করার কথা ছিল। এইখানেই ট্রেডিশন, সম্মান, এই প্রশ্নগুলো সুইসাইডের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এটা যদি সে না করে তাহলে সে তার ডিউটি পালন করতে ফেল করছে, তার কর্তব্য পালন করতে সে ফেল করছে। তার তুলনা, তার মতো লজ্জার আর কিছু হয় না। গোটা তার তার একজন কিংস হর্সম্যানের গোটা জীবনের প্রতিপত্তিটা দাঁড়িয়েই রয়েছে এই সত্যিটার উপর, যে যখন সময় আসবে, এবং না বলে সময় আসবে, কেননা রাজা কখন মরবে সে তো রাজসারথি জানে না, যখন সময় আসবে কিছু না বলে, তখন তোমাকে যেন প্রস্তুত পায়
তখন মৃত্যু যেন পাপ তোমাকে প্রস্তুত পায়, তুমি যেন এক কথায় সমস্ত ছেড়ে দিয়ে নিজের হাতে নিজের সমস্ত জীবন শেষ করে বেরিয়ে চলে যেতে পারো। কিন্তু আমরা দেখছি ওবা তো সেটা করেনি। ওবা প্রতিপত্তির মদে ভুলেছিল, যে সময়টা তার নিজেকে প্রস্তুত করবার জন্য দরকার ছিল, সেই সময়টা সে করেনি, সেটা সে হামবড়াই করে কাটিয়েছে। এখানেই সেইখানেই সে সম্মানটা লোকের থেকে পেয়েছে, কিন্তু আসলে সেই সম্মানের জায়গাটা থেকে সে চ্যুত হয়েছে, সে সরে এসেছে। সে সুইসাইড করলেও এটা খুব সম্মানের সুইসাইড। এই জন্যই আমার মনে হয় আমি দুজনের উত্তরই একসঙ্গে দিয়ে দিলাম। খেলার ছলে মৃত্যুকে দেখা হচ্ছে না, মৃত্যুর সামনাসামনি করাটা আমাদের ওরিয়েন্টাল ওয়ার্ল্ড ভিউতে, সেই ইন্ডিয়ানই বলো কিংবা ইয়োরুবাই বলো কি চাইনিজ বলো কি জাপানিজ বলো, এই সমস্ত ওয়ার্ল্ড ভিউতে মৃত্যুকে একটা গভীর সাধনার ধন বলে মানা হয়েছে, খেলার ছলে দেখার জিনিস নয়। হ্যাঁ, খেলার ছলে মৃত্যুকে দেখছে কে? এই নাটকেই আমরা দেখতে পাচ্ছি পিলকিংস, যে মৃত্যুর মুখোশ, ওই ওই এগুনগুন মাস্ক, ডেথ মাস্ক, সেটা একটা খুব ভেনারেবল একটা অবজেক্ট। মৃত্যু ছেলে খেলার ব্যাপার নয়, মৃত্যু পূজার জিনিস, তার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা কনভারসেশনে আসতে হয়। সেই মাস্ক পরে এই কলোনিয়াল ডিস্ট্রিক্ট অফিসার সস্ত্রীক ফ্যান্সি বল ড্যান্সে নাচতে যাচ্ছে। টু দেম the Egungun death mask bears no significance other than being just a fancy costume. এইটা হচ্ছে মৃত্যুকে নিয়ে ছেলে খেলা টু দ্য ইয়োরুবা ওয়ার্ল্ড ভিউ, যার জন্য আমুসা কথা পর্যন্ত বলতে পারছে না। আমুসা উইল নট ইভেন address a person death in that dressed in that death mask regarding death। এবং ও পরিষ্কার বলছে, আমি হাউ ক্যান আই কমপ্লেন আ পার্সন ইন দ্য গাইজ অফ ডেথ against death? That will be like complaining to the king against this colonial rule. How can I complain about you to the prince? ঠিক তেমনি আপনারা এরকম মৃত্যুর ড্রেস পরে আছেন বলে আমি মৃত্যু নিয়ে কিছু কমপ্লেন করতে পারবো না, সে আমুসা লিখে দিয়ে যাচ্ছে না, মুখে বলতে পারছে না। কাজেই ইয়োরুবা পার্সপেক্টিভ থেকে আমরা কখনো বলতে পারি না ডেথ একটা ছেলে খেলার জিনিস, তাকে নিয়ে খেলা করা হচ্ছে। পিলকিংস, দি ইউরোপিয়ান ওয়ার্ল্ড ভিউ, তারা ছেলে খেলা করেছিল এবং মৃত্যুকে বুঝতেও ভুল করেছিল ওবা, দ্য কিংস হর্সম্যান, যার জন্য নাটকের টাইটেলটা খুব ইম্পর্টেন্ট হয়েছে, ডেথ এন্ড দ্য কিংস হর্সম্যান। ইটস অ্যাবাউট দ্য কনভারসেশন, দ্য নেগোসিয়েশন বিটুইন দ্য টু, ডেথ এন্ড ওবা। ওবা কিভাবে মৃত্যুকে দেখেছে। খুব সুন্দর, মানে যে দুটো উত্তর পাওয়া গেল, সেই দুটো উত্তরের মধ্যে দিয়েই কিন্তু অনেকটা ভাবনার জায়গা এসে যায়। এবং আমি আসলে এই নাটকটাকে না, জানো তো দেবাদিত্য, আমি সাধারণভাবে জাস্ট পোস্ট কলোনিয়াল আমি ড্রামা এক্ষুনি বলে এই কথাটাই বলতে এটাকে যাচ্ছিলাম। ধরা যায় না। ইটস এ ভেরি ডিপলি ফিলোসফিক্যাল প্লে। এই আমি নিয়ে এক্ষুনি বলতে এই বল কথাটাই বলতে সে এই যাচ্ছিলাম, নিয়ে এমনকি বলতে গেলে দিনের কোথাও পর একটা দিন চলে বোধহয় যাবে। মানে নট অফ কোর্স ইন দ্য বেকেটিয়ান সেন্স, বাট না, কোথাও একটা থিয়েটার অফ দি অ্যাবসার্ড এর কিছু কিছু জায়গাও বোধহয় চলে আসে, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, ড্রামাটার্জির দিক থেকে নয়। এটা এটা তো আমি বলবো মানে রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকগুলোর একদম মতো একটা জায়গায় চলে যায়। অবভিয়াসলি অনেক বেশি পলিটিক্যাল এই নাটক, রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক, কিন্তু অত্যন্ত গভীর একটা নাটক। একদম ছোট্ট নাটক কিন্তু অত্যন্ত গভীর একটা নাটক। একদমই। এবং সেই জন্যই শুধুমাত্র তো তুমি যে কথাটা বারবার ধরিয়ে দিচ্ছিলে যে পোয়েটিক ড্রামা বলা যায়, পোয়েটিক হুম হুম, ড্রামার যে মানে সংক্ষিপ্ত পরিসরে একটা অসম্ভব গভীরতাকে তুলে ধরার যে একদমই তাই। ইস্থেটিক্সটা, সেটা এই নাটকে দারুণ ভাবে আছে। এই জিনিসটা তুমি দেখো না, থিম্যাটিক্যালি দেখতে গেলে এই মৃত্যুকে জয় করার ব্যাপারে পোয়েটিক ড্রামা বলতেই তো যেটা মাথায় আসে মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। ডাকঘর। ডাকঘর, ডাকঘর যদিও পোয়েটিক ড্রামা ঠিক বলবো না, রবীন্দ্রনাথের না, নাটকের মধ্যে কিন্তু ঢুকতে মানে গেলে আবার। মৃত্যুর ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই মানে ওই যে বললাম নেগোসিয়েশন উইথ ডেথ, এইটা তো আমাদের সবাইকেই তাড়িয়ে বেড়াচ্ছে না। দি ওনলি একদম। সার্টেনটি ইন লাইফ ইজ ডেথ। এবং ওই আজকের এই মহামারী বিধ্বস্ত পৃথিবীতে হ্যাঁ, সে কথাটা যখন আরো বিরাট তাৎপর্য যখন রাখে। যখন তখন তোমার সময় হয়তো আসবে, তোমায় বলবে চলো তোমার সময় হয়ে গেছে, পিঠে ঝোলা ফেলে চলো বাঁধো গাঁটরি। তুমি তখন কিভাবে নেবে? একদম। আমি মানে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ পোস্ট কলোনিয়ালিজমে শুধু না, দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ অফ মডার্ন লাইফ, লিটারেচার অফ লাইফ বলে সোয়িঙ্কা ইজ।
আমি এবারে একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ দিকেই চলে আসব। আমার মানে সত্যি বলতে গেলে প্রত্যেকটা আমাদের সিরিজের প্রত্যেকটা বক্তব্যই আমার মনে হয় একটা আলাদা স্বাদ এনে দেয়। এবং আজকের বক্তব্যের শুরুতে রাজর্ষি যে জায়গাটাতে একটা সুর বেঁধে দিয়ে শুরু করেছিল যে আজকে কিন্তু আমরা একটু ঘরোয়া গল্প, আড্ডা এরকম ভাবেই এগোবো। আমার মনে হয় সেভাবেই ব্যাপারটা এগিয়েছে। অথচ আমি একটা কথা বলে দিই, আমার মনে হয় আড্ডা দেওয়া এই জিনিসটা বাঙালিদেরকে নিয়ে আহ অনেক জায়গাতে হাসাহাসি হয় যে বাঙালিরা কি করে সারাক্ষণ বসে বসে একটা কি যেন বলে আড্ডা দেওয়া। কিন্তু আমাদের এই বাঙালি সংস্কৃতিতে আড্ডার মধ্যে দিয়ে যে কত কিছু শেখা যায়, এটা আমাদের বহু লেখক, আমাদের লেখিকারাও দেখিয়ে গেছেন। আজকে আমরা লাইভ সেটার একটা স্বাদ পেলাম। অনেক কিছু মানে একজন, আমি শুরুতেই বলেছিলাম যে রাজর্ষি কিন্তু একজন আহ অনুবাদক এবং সংস্কৃতির মধ্যে সেতুবন্ধকের কাজ করে। মানে দুটো আলাদা সংস্কৃতিকে একসাথে এক সুতোতে কোথা দিয়ে গাঁথা যায় সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা সে করে, এবং সেইভাবেই কিন্তু বক্তব্যটা এগোলো। শুধুই একটা মানে পরীক্ষার জন্য প্রস্তুতি ভিত্তিক কিংবা জাস্ট পোস্ট কলোনিয়াল মানে পোস্ট কলোনিয়াল এইটুকু দিয়েই এগোনো, সেটা কিন্তু হয়নি। এখানে অনেক কিছু হয়েছে, এমনকি দু একটা জায়গাতে আমরা অনুবাদক রাজর্ষিরও কিছু কিছু কাজের একটা ছোট ঝলক পেলাম আমার মনে হলো। যে যখন ওভার স্পিচের কয়েকটা অংশ ও নিজের মতো করে বলল, আমার ভীষণ ভালো লাগলো সেই জায়গাগুলো। এবং ছাত্রছাত্রীদের সংক্ষিপ্ত হলেও যে প্রশ্নগুলি এসেছে, আমার মনে হয় তাদের মধ্যে ভেরি যথেষ্ট পার্টিনেন্ট কোয়েশ্চেন্স। আগ্রহ তৈরি হয়েছে। যে আগ্রহটা আমার মনে হয় আমাদের এই মানে লেকচার সিরিজের একেবারে সব থেকে গুরুত্বপূর্ণ দিকটাই আমি মনে করি। সকলকে অনেক ধন্যবাদ। রাজর্ষিকে ধন্যবাদ জানানো সত্যি ভাষা নেই। না, রাজর্ষি ধন্যবাদ জানানোর তো প্রয়োজনও নেই। খুব কাছেই ধন্যবাদ থাকে, আমি বরং তোমাদেরকে খুব কাছেই জানাবো। থাকে, মানে এই হ্যাঁ, মুর্শিদাবাদ মালদা একেবারে পাশাপাশি জেলা। না এখন সব, অবশ্য বাড়িতেই আছি কলকাতা। হ্যাঁ, হ্যাঁ, সব আস্তে আস্তে যখন আবার ঠিক হবে, উপযুক্ত সময় পরিস্থিতি আসবে, তখন আমরা আশা করব যে রাজর্ষিকে আমরা কলেজে নিয়ে আসতে পারবো। তার কারণ রাজর্ষির আরেকটা গুণের পরিচয় কিন্তু আমি না দিয়ে পারছি না, একটু উল্লেখ না করে পারছি না। রাজর্ষি অসম্ভব ভালো গানও করে। বাবা তোমরা তো সুতরাং এখন ক্লাস করেই ছাড়ছো। সুতরাং এই ভার্চুয়াল অনুষ্ঠানে সেই ব্যাপারগুলো নিয়ে বেশি অত্যাচার না করতে পারলেও রাজর্ষিকে সামনাসামনি আনলে সে ব্যাপারগুলো করা যাবে আর কি। দেখা তো যাক, পৃথিবী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, একদম, আমরা একদম, সবাই সুস্থ হয়ে উঠি, একদম, একদম, এইটাই কাম্য। একদম। এই আর ব্যাপার। আমি, যারা এখানে আছে কয়েকজন আমি দেখতে পাচ্ছি আমাদের ছাত্রছাত্রীর বাইরেও আছে, তাদেরকে বলছি যে আমাদের কিন্তু এই আজকে যে ব্যাকাস ইত্যাদি নিয়ে কথা হলো, সেই ব্যাকাস নিয়েই আবার সন্ধে 6টা থেকে প্রফেসর এমি রিকলিন একটি বক্তব্য রাখবেন। রাজস্বীও যদি বাবা, সময়, হ্যাঁ, মানে রাজস্বীর আমি যদি সময় থাকে, কটা থেকে? সন্ধে 6টা, সেটা মানে তোমার পক্ষে, চেষ্টা করছি, আমি দেখো চেষ্টা মানে করছি। অসুবিধা নেই, রেকর্ডিং তো থাকবেই। হ্যাঁ, সেটা তো আহ, রইলই। আর ছাত্রছাত্রীদের, তোমাদের এটা আগের সেমেস্টারে হয়ে গেছে, কিন্তু যদি আগ্রহ থাকে তাহলে আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু সে ব্যবস্থা হয়ে যাবে। সুতরাং আমি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে মৃত্যু নিয়ে ভাবো, কিন্তু সতর্ক থেকো, সতর্ক থেকে ভাবো। হ্যাঁ, আমাদের এই বক্তব্য আমি আজকে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ সকলকে। ছাত্রছাত্রীরাও তোমাকে ধন্যবাদ জানাচ্ছে রাজস্বী। খুব থ্যাংক ভালো ইউ। থাকো। থ্যাংকস হ্যাঁ টু রাফিয়া, দ্য থ্যাংক ইউ। এন্টায়ার ডিপার্টমেন্ট অফ মানিকতলা কলেজ। ঠিক আছে, রাফিয়া মিউট করে নাও। হ্যাঁ, থ্যাংক ইউ। বেশ। আচ্ছা, বিশাল কিছু বলছো বোধহয়, বলো। আচ্ছা, স্যার বলে থেমে গেলে কেন বিশাল? টাইপ করছে ডেথ। ডেথ, বেশ। এই রে, এই প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা তো আমার আই এম নট হ্যাঁ দ্য এটা ফিটেস্ট বিশাল। পারসন। দেখো তুমি সার্থক নামা হয়ে উঠছো, মানে তুমি যে প্রশ্নগুলো ইদানিং করছো সেগুলো খুবই বিরাট বিরাট প্রশ্নই হচ্ছে, কিন্তু এই প্রশ্নটা সত্যি মানে এটা একটু এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একটু ডেথ কি এটা বেশি বরঞ্চ, বিরাট। বরঞ্চ এই তুমি প্রশ্ন ভাবতে থাকো, তুমি ভাবতে থাকো। তুমি যখন কিছু ভেবে পাবে তখন ফেসবুকে রাজস্বী স্যারকে সেটা জানি, আমি আমরাও ভাবি। এইটুকুই বলতে পারি, মৃত্যু কি সেটা আমরা মৃত্যু যা নয় তাই দিয়ে একমাত্র ডিফাইন করতে পারি। কাজেই আর
কাজে তুমি মৃত্যু কি কি নয় এইটা ভাবো, তার উল্টোটাই মৃত্যু। এই একদম। মুহূর্তে তুমি বেঁচে আছো, ফলে এই মুহূর্তে তুমি মৃত্যুতে নেই। এইটুকু দিয়ে এক- ভাবো, ভাবা শুরু করো। এটা খুব সুন্দর, ছোট্টর ওপরে খুব সুন্দর উত্তর এটা। আর কি বলি বলো। একদমই তাই, এটা একটা বিরাট প্রশ্ন। ঠিক আছে রাজস্বী, আহ ওকে, খুব ভালো বাই। লাগলো। আবার দেখা হবে। হুম, প্লেজার ইজ মাইন। একদম, আমাদেরও। আমাদেরও। ঠিক আছে। ঠিক আছে।